প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা টপিক 9, 10 and 11 তিনটা টপিক আলোচনা করব। খুব লম্বা ক্লাস হবে না, কারণ শরীর যথেষ্ট ক্লান্ত আপনাদের জন্য। রাত জেগে তারপর ভোরে কখন কাজ করছি আপনারা চিন্তাও করতে পারবেন না। আর কাজ করতে যে নতুন নতুন কিছু আইডিয়া আসছে, বিশেষ করে গতকালকের ক্লাসে আমিও অনেক কিছু শিখেছি। আপনাদের প্রশ্ন থেকে আমি বুঝেছি আপনাদের কিভাবে সাপোর্ট দিতে হবে, বিশেষ করে ড্রাফটিং এর ক্ষেত্রে। তো আমি ফাইনাল টাচ নোটের প্রথমে সাজেশন থাকবে এবং চ্যাপ্টার ওয়ানে আমি ড্রাফটিং রাখছি, যেন ড্রাফটিং আপনাদের জন্য যত সহজ করা যায় সেটা করার চেষ্টা করছি। তাই নোটটাকে আমি আরো অনেক উন্নত করার চেষ্টা করছি, যেন ক্লাস নির্ভরতা কমে যায় আপনাদের, মানে ক্লাসে খুব একটা বোঝানো লাগবে না। নোটটাকে এমন ভাবে আমি উপস্থাপনা করছি যেন আপনারা নোট পড়েই বুঝতে পারেন। এবং যারা আমার স্টুডেন্ট না, শুধুমাত্র আমার ইউটিউব ভিডিও দেখেন, যারা শুধু নোট নেবেন তাদেরও অনেকটা হেল্প হবে। যেমন এমসিকিউ ফাইনাল টাচ নোট দিয়েছিলাম, অনেকটা হেল্প করতে পেরেছি, তেমনি রিটেন ফাইনাল টাচ নোটের মাধ্যমে আমি অনেক হেল্প করার চেষ্টা করছি, যেন ক্লাস নির্ভরতা কমে যায়। কারণ রাত জেগে ক্লাস করলে পড়বে কখন? স্টুডেন্টরা তো পড়তে পারবে না। তাই আপনাদের রাত জেগে ক্লাস করার নির্ভরতা কমে যাবে, এবং ক্লাসে যেন আমার ইফোর্ট দেওয়া কম লাগে, বেশিক্ষণ যেন ক্লাস করানো না লাগে আমার। আমি নোটটাকে সহজ করে দিব, নোটটা পড়বেন, আপনারা পড়ে রেডি হবেন, এবং আমার প্রিভিয়াস ভিডিও দেখবেন দিনে। রাত্রে কার কি সমস্যা হালকা করে ব্রিফ আলোচনা করে দিব। ড্রাফটিং এর বিষয়গুলো কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে এরপরও, মানে নোটটা পাওয়ার পরেও। এবং প্রবলেমেটিক প্রশ্ন এখানে একটু একটু করে, যেমন একই ধাঁচের প্রবলেমেটিক প্রশ্ন রাখছি আমি এক জায়গায়। মনে করেন যে অনেকটা ম্যাথের মতন, a+b হোল স্কয়ারের সূত্র আমরা জানি। তো a+b হোল স্কয়ারের যখন আমরা ফর্মুলা শিখলাম, শেখার পরে সেই ফর্মুলার উপরে 10-12টা কি থাকে, প্রশ্ন থাকে, ম্যাথ থাকে। এই ম্যাথ সলভ করতে হয় আমাদের একই ফর্মুলা ব্যবহার করে। তো এইভাবে আমি একই ধরনের, একই প্যাটার্নের যে প্রবলেমেটিক প্রশ্ন আছে একই সেকশনের উপরে, সেগুলো এক জায়গায় রাখছি, যেন আপনারা একটা দুইটা বুঝিয়ে দিলে বাকি 4-5টা আর বোঝানোই লাগবে না, আপনারা নিজেরাই বুঝে যাবেন। তখন প্রবলেমেটিক প্রশ্নটা আপনার মাথাটা ক্যাচ করবে দ্রুত, এবং আপনি স্কিলফুল একজন আহ, পরীক্ষার্থী হিসাবে তৈরি হতে পারবেন। এই কারণে আমি ইফোর্টটা বেশি দিচ্ছি। তো ঠিক আছে, আপনারা, আমি একটু দ্রুত, প্রথমে আপনারা যে জায়গায় প্রবলেম হবে একটু নোট করে নেবেন। ক্লাসের শেষে আমি কথা বলার সুযোগ দিব, ক্লাসের মাঝখানে আর কথা না বলি। ক্লাসের মাঝখানে কথা বললে ক্লাসটা শেষ করতে দেরি হয়, ফ্লো নষ্ট হয়। অতএব কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেখানে ক্লাস শেষে আমি সুযোগ দিব। এক্সিকিউশন অফ ডিক্রিজ অ্যান্ড অর্ডারস। ডিক্রি এবং আদেশসমূহ জারি। জারি বলতে একটা মামলায় ডিক্রি পেলো বা রায় পেলো, রায়ের পরে ডিক্রি তৈরি হয়। তো সিদ্ধান্ত আসলো, বাদী জিতে গেল মামলায়। বাদী যে সম্পত্তির জন্য মামলা করেছিল সেই সম্পত্তি বাদী পেয়ে গেল, কিন্তু বাস্তবে এটা বিবাদী দখলে আছে। তাহলে বাদীর কি লাগবে? ওই সম্পত্তিটা দখল করে নেওয়া লাগবে। তো ডিক্রি যদি দেখায় এলাকাতে যে যে এই দেখেন আমি মামলায় জিতেছি, এটা আমার ডিক্রি, এলাকার মেম্বার, চেয়ারম্যান বা পুলিশকেও যদি দেখায়, তো পুলিশের ক্ষমতা নাই যে ওই বিবাদীকে স্থাবর সম্পত্তি থেকে তুলে দিয়ে বাদীকে বসাবে। এটা ক্ষমতা কার? এটাও কোর্টের ক্ষমতা। কোর্ট কি করবে? অ্যাডভোকেট কমিশন নিয়োগ করে, কমিশনের মাধ্যমে বা কমিশনারের মাধ্যমে, কমিশন বলে একটা চ্যাপ্টার আছে, তো এবার আমি কমিশনটাকে খুব একটা গুরুত্ব দিইনি, লাগবে না। তো এই কমিশনার নিয়োগ করার মাধ্যমে কোর্টের অর্ডারে কি করা হবে? ওই সম্পত্তিটা দখল হস্তান্তর করে দেওয়া হবে। এছাড়া একটা, যেমন স্থাবর সম্পত্তি দখল একজনের কাছ থেকে নিয়ে আরেকজনকে বুঝিয়ে দেওয়া হয়, তো সেই কাজটা কিন্তু কোর্টই করে, এবং এই কাজটার নামই হচ্ছে জারি বা এক্সিকিউশন। মানে আপনার খাবার তৈরি হয়ে গেছে, খেতে হবে, ডিগ্রি পেয়ে গেছেন আপনি, কিন্তু সেইটার স্বাদ উপভোগ করতে পারছেন না। মনে করেন মানি শুটের মামলায় ডিগ্রি পেয়ে গেছেন, কিন্তু সেই ডিক্রির যে টাকা, 5 লক্ষ টাকা, সেটা এখনো বিবাদী দিচ্ছে না। তাহলে সেটা এক্সিকিউশন করতে হবে। তখন আদালত কি করবেন? আরেকটা উদাহরণ দিই, মনে করেন কোনো মহিলা মোহরানার মামলা করেছেন, তার 5 লক্ষ টাকা মোহরানা। তো ডিক্রি পেয়ে গেল 5 লক্ষ, এবং
3 মাসের খরপোশ সহ 5,30,000 টাকা পেয়ে গেল। তো 5,30,000 টাকা কাগজ কলমে ডিক্রি আকারে পেলো, কিন্তু এটা বাস্তবে এখনো বিবাদী দিচ্ছে না বা দেনদার দিচ্ছে না। তখন কি করতে হবে? দরখাস্ত করতে হবে, দেনদারকে অ্যারেস্ট করে বাধ্য করতে হবে তাকে সিভিল প্রাইজনে পাঠিয়ে। তাও যদি সে টাকা না দেয়, তাহলে কি করতে হবে? তার যদি সম্পত্তি থাকে স্থাবর বা অস্থাবর, সেইটা ক্রোক করে সেটা নিলামে বিক্রয় করে সে টাকা আদায় করে দিতে হবে। তো এই যে ক্রোক করে নিলামে বিক্রয় করে বা তাকে টাকা দিতে বাধ্য করার জন্য জেলখানায় রাখার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু জারি কার্যক্রমের অংশ। এটাকে বলে এক্সিকিউশন বা ডিক্রির বাস্তবায়ন। আশা করি ডিক্রির বাস্তবায়ন বা এক্সিকিউশন কি ক্লিয়ার হয়েছেন। এরপরে এটা কিভাবে করা হয় সেগুলো সম্পর্কে কিছু প্রশ্ন আসে। যেমন যেমন সিপিসির 51 ধারা মতে ডিক্রি জারির উপায়সমূহ, উপায়সমূহ কথাটা ব্যবহার না করে কি আসতে পারে? পদ্ধতি বর্ণনা করুন। আদালতের ক্ষমতা কি, ডিক্রি জারির ক্ষেত্রে আদালতের ক্ষমতা কি কি আছে, সেটাও কিন্তু ওই উপায়, কি উপায়ে ডিক্রি জারি করে দিবে সেটাই ক্ষমতা আদালতের। বা ডিক্রি জারির বর্ণনা করুন, ভাষা মানে যেইভাবে আসুক না কেন, উপায়সমূহ বর্ণনা বা পদ্ধতি বর্ণনা বা ডিক্রি জারির ক্ষেত্রে আদালতের ক্ষমতা বর্ণনা করুন, একই উত্তর। তার মানে অথবাটা আমি অথবা অথবা না করে স্ল্যাশ আকারে এর মধ্যেই দিয়ে দিয়েছি, মানে একের মধ্যে তিন। আশা করি যেভাবে আসুক না কেন আপনি জারি কিভাবে করতে হয় বা জারির ক্ষেত্রে আদালতের ক্ষমতা কি, এই প্রশ্নটা এভাবে উত্তর লিখতে পারবেন। প্রথমে কিছু ভূমিকা দিয়ে দিয়েছি। মূল মামলায় যার বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয়, অর্থাৎ দেনাদার বা দায়িক, ডিক্রি ডেপ্টর এর বাংলা করা হয় দেনাদার বা দায়িক বা দেনদার, বিভিন্ন নাম আছে, আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। যদি স্বেচ্ছায় ডিক্রিতে নির্দেশিত বিষয়বস্তু ডিক্রিদারকে বুঝিয়ে না দেয়, সম্পত্তি হোক মোহরানার টাকা হোক যেটাই হোক না কেন, তবে ডিক্রিটি জারি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। যদি টাকা দিয়ে দেয় মূল মামলায়, তাহলে তো আর জারি করতে হবে না। ফলে বিজ্ঞ আদালতের মাধ্যমে ডিক্রি জারির ব্যবস্থা করতে হয়। ডিক্রি জারির আবেদনটি বিজ্ঞ আদালতে দাখিলের মাধ্যমে পৃথক নম্বর সম্বলিত নতুন আরেকটি মামলা সৃষ্টি হয়। বর্তমানে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে এই নতুন মামলা কিন্তু সৃষ্টি না করলেও চলছে, এরকম মৌখিকভাবে ওই মামলার আন্ডারে করা যায়। তবে যদি আপনি এটা লিখেন তবুও ভুল হবে না। ডিক্রি জারির উপায়সমূহ, 51 ধারার বিধান। যদি ধারা উল্লেখ করা থাকে প্রশ্নে ভালো, না থাকলে আপনাকে ধারা অবশ্যই সঠিকভাবে লিখতে হবে। 5টি উপায় আছে। ডিক্রিতে আদিষ্ট সম্পত্তি অর্পণের মাধ্যমে, আদিষ্ট মানে যে অর্ডার দেওয়া আছে, আদিষ্টর ইংরেজি যদি বলি সাথে অর্ডার হচ্ছে পাস্ট, মানে অর্ডার সাথে যদি ইডি যুক্ত করে দিই তাহলে অর্ডার্ড। অর্ডার্ড মানে পাস্ট ফর্ম অফ অর্ডার। ভার্ব যদি হয় অর্ডার, আদেশ দেওয়া, তো আদেশ দেওয়ার পাস্ট ফর্ম হচ্ছে আদিষ্ট, যেটা আদেশ দেওয়া হয়েছে। তাই এটা এই শব্দটা খুব একটু উচ্চমানের শব্দ। আদিষ্ট শব্দ হয়তো বা অনেকের কাছে নতুন মনে হতে পারে, হাইকোর্টে ব্যবহার করা হয় এটা। ডিক্রিতে আদিষ্ট সম্পত্তি অর্পণের মাধ্যমে, মানে ডিক্রিতে যেটা দেওয়ার কথা বলা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে সেটাই। তা আদিষ্ট শব্দটা ব্যবহার করলে 2-3টা শব্দের সংমিশ্রণ হয়ে যায়, মানে এটা অনেকটা সমাসবদ্ধ শব্দ। 2-3টা শব্দ ব্যবহার না করে আদিষ্ট ব্যবহার করা হয়। আমি সাধারণত লিগ্যাল নোটিশ দেওয়ার ক্ষেত্রে আদিষ্ট শব্দটা ব্যবহার করি, তাহলে এটা শুনতে ভালো লাগে। কোনো সম্পত্তি ক্রোক ও নিলাম বিক্রয় অথবা বিনা ক্রোকে বিক্রয়ের মাধ্যমে, হয় ক্রোক করবে তারপরে বিক্রয় করবে অথবা ডিরেক্ট অকশনে বিক্রয় করবে। দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটকের মাধ্যমে, অলরেডি কিন্তু আমি শুরুতে বলেই দিয়েছি এগুলো। রিসিভার নিয়োগের মাধ্যমে, একটা সম্পত্তি মনে করেন যে আম বাগান, এখন আমের সিজন, এখন আম বাগান নিয়ে মামলা হচ্ছে, গাছে আম আছে। তো সেটা বাদী বলছে আমি সেটা আম পেড়ে বিক্রয় করে আমার কাছে টাকা রাখি, বিবাদী বলবে না এটা আমি রাখছি। তখন একটা থার্ড পার্টি নিরপেক্ষ লোক আসবে, যেটা রিসিভার। রিসিভার সম্পর্কে আমরা গতদিন পড়েছি। অথবা কোনো যদি গবাদি পশু নিয়ে মামলা হয় বা কোনো ফসল নিয়ে মামলা হয়, কোনো পুকুর নিয়ে মামলা হয় যেটা রক্ষণাবেক্ষণের দরকার আছে, তখন রিসিভার নিয়োগ করা হয়। ডিক্রিকৃত প্রতিকারের প্রকৃতির প্রয়োজনে অন্য কোনো উপায়, অথবা ডিক্রিকৃত যে প্রতিকার মানে যা চাওয়া হয়েছে সেটা দিতে গিয়ে যা করা লাগবে, তো এটাই হচ্ছে উপায়। তার মানে ও নাম্বারটা একটা আনলিমিটেড ওপেন একটা বিষয়। যেমন আমরা ড্রাফটিং এর ক্ষেত্রে লিখি যে অন্যান্য হেতুবাদ শুনানির কালে মৌখিকভাবে উপস্থাপন করা হবে, তো তেমনি ও নম্বরে একটা পয়েন্ট দেওয়া হয়েছে যেখানে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছে কাকে? আদালতকে ডিক্রি জারির ক্ষেত্রে, যে কোনো উপায় যেটা উপযুক্ত মনে করে।
তো এই পয়েন্টগুলোকে কিন্তু কি করা হয়েছে, এখানে 2-3 লাইনে বর্ণনা করা হয়েছে, তাহলেই শেষ। এটা 7 নম্বরের জন্য একটা পারফেক্ট উত্তর। এরপরে জারি মামলার দরখাস্তে কি কি বিষয়ের উল্লেখ থাকতে হবে, জারির জন্য যে দরখাস্ত করা হবে এটার জন্য কি কি উল্লেখ থাকতে হবে। এখানে জারি মামলা আলাদা নম্বর আসুক না কেন, আসুক আর না আসুক, জারি তো দরখাস্ত করতে হবে ডিগ্রি পাওয়ার পরে। যেই কোর্টে ডিগ্রি হয়েছে সেই কোর্টে দরখাস্ত করতে হয়। সেই কোর্টে দরখাস্ত করলে কোর্ট নিজে কি করবেন, ডিক্রিটি জারি করে দিবেন, অথবা প্রিসেপ্টের মাধ্যমে সময়ের সম্পূর্ণ অন্য কোনো কোর্টে সেটা পাঠিয়ে দিবেন, অনুরোধ করবেন যে ডিক্রিটা জারি করে দেন, আমার সময় নেই, আমার চাপ বেশি মামলার, মানে কোনো কলিগকে দিয়ে দিবেন। সেক্ষেত্রেও এটাকে প্রিসেপ্ট বলে, ডিক্রি জারির অনুরোধ পত্রকে প্রিসেপ্ট বলে। এমসিকিউ প্রশ্ন এটা। জারি মামলা দরখাস্তে আবশ্যকীয় বিষয়সমূহ হচ্ছে আদেশ 21-এর বিধি 11-তে আছে। আদেশ বিধি নম্বরটা খুব হাইলাইট করে মনে রাখার চেষ্টা করবেন, এবং পরীক্ষার খাতায় অবশ্যই আইনের নাম ইংরেজিতে দিবেন, আর আদেশ বিধি এগুলো বাংলায় দিবেন। আমি যেভাবে দিয়েছি এটা সবচেয়ে বেস্ট ওয়ে। আপনারা বলতে পারেন বাংলায় আইনের নাম দিলে কি ভুল হবে? ভুল হবে না, কিন্তু এটা হলে বেস্ট হবে। কেন? কারণ জুডিশিয়ারির প্রশ্নে আইনের নাম সবসময় ইংলিশে দেওয়া হয়, বার কাউন্সিলের প্রশ্নে বাংলাতে দেওয়া হতো, কিন্তু বর্তমানে জুডিশিয়ারি আর বার কাউন্সিল একাকার হয়ে গেছে, এক হয়ে গেছে। তাই আমরা জুডিশিয়ালি জুডিশিয়ারির যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে এই নোটটাকে আপডেট করেছি। আগে আমার নোটে বাংলায় ছিল, দেখবেন এখন ইংলিশটা চলে আসছে। হয়তো বা আপনাদের আগে যে আগের ভার্সনের নোট, 24 সালের ভার্সনের নোটে মেবি বাংলা আছে, কেটে ইংলিশ করে নেন। তাহলে এই ধারার বিধান মতে শুধুমাত্র অর্থ পরিশোধের ডিক্রির ক্ষেত্রে মৌখিক আবেদনের মাধ্যমে ডিক্রি জারির প্রার্থনা করা যায়। মানে অর্থ যেখানে থাকবে, মোহরানা, খোরপোশ বা অর্থ ঋণ আদালতের মামলা, ডিরেক্ট মানি শুটের মামলার ক্ষেত্রে যেখানে টাকার পরিমাণটা ফিক্সড, সেখানে মৌখিকভাবে বললে আদালত কি করবে, মূল মামলাতে ওয়ারেন্ট দিয়ে দিবে, অথবা লেভি ওয়ারেন্ট। একটা শব্দ লিখে রাখেন, লেভি ওয়ারেন্ট। লেভি ওয়ারেন্টটা কি? যদি পার্সোনাল ওয়ারেন্ট হয় তাহলে এটাকে বলা হয় গ্রেপ্তারি পরোয়ানা। কার বিরুদ্ধে? যাকে অ্যারেস্ট করতে হবে তার বিরুদ্ধে। ক্রিমিনাল মামলায় আসামির বিরুদ্ধে, আর সিভিল মামলায় হলে দেনদারের বিরুদ্ধে বা বিবাদীর বিরুদ্ধে। এটাকে বলে জাস্ট ওয়ারেন্ট বা পার্সোনাল ওয়ারেন্ট। কিন্তু লেভি ওয়ারেন্ট কি? লেভি ওয়ারেন্ট হচ্ছে সম্পত্তি ক্রোকের ওয়ারেন্ট। যে তার সম্পত্তি আছে, স্থাবর বা অস্থাবর সম্পত্তি, সেটাকে ক্রোক করা হোক। তার একটা কার আছে, 4 চাকার একটা যান আছে, তার এই প্রাইভেট কারটা ক্রোক করা হোক। বা তার ব্যাংকে কি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সেই ব্যাংক ব্যালেন্সটা ফ্রিজ করা হোক। সেটা লেভি ওয়ারেন্টের মাধ্যমে, লেভি ওয়ারেন্টে কি চাওয়া হচ্ছে সেটা বিস্তারিত বর্ণনা দেওয়া হবে। তার মানে সম্পত্তি ক্রোকের যে প্রার্থনা, সেটা দিলে সেখানে আদালত কি দিবেন, লেভি ওয়ারেন্ট দিবেন, এবং প্রার্থনায় বলেই দিতে হবে যে আসামির বিবাদী বা দেনদারের বিরুদ্ধে লেভি ওয়ারেন্টের আবেদন। লেভি ওয়ারেন্ট বলতে এই কোন সম্পত্তি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন। অন্য সকল প্রকার ডিক্রির ক্ষেত্রে লিখিত আবেদনের মাধ্যমে ডিক্রি জারি প্রার্থনা করতে হবে। তো মানি রিলেটেড বা ফিক্সড অ্যামাউন্ট অফ মানির ক্ষেত্রে মৌখিকভাবে বললেই আদালত সেটা নিয়ে নিবে, এবং কোনো দরখাস্ত ছাড়াই জাস্ট আদেশ দিয়ে দিবে যে হ্যাঁ ওয়ারেন্ট দেওয়া হলো বা লেভি ওয়ারেন্ট দেওয়া হলো। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অবশ্যই একটা লিখিত দরখাস্ত দিতে হবে, এবং সেই দরখাস্তে কি থাকবে সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে মামলার নম্বর, 2 নম্বরে পক্ষগণের নাম। মানে একটা পিটিশনে কি কি থাকে, আইনের যে দরখাস্ত বা অ্যাপ্লিকেশন সেটাকে কিন্তু পিটিশন বলে, অন্য কোথাও পিটিশন শব্দটা ব্যবহার কম। আইনের ক্ষেত্রে পিটিশন। আমি যখন এলএলবি অনার্স কমপ্লিট করেছি, এলএলবি অনার্স কমপ্লিট করার পরও পিটিশন শব্দটা শুনিনি। নিম্ন আদালতে, হাইকোর্টে পিটিশন এই ধরনের শব্দ শুনতাম, কিন্তু ওইভাবে আমি একাডেমিক পড়ার ক্ষেত্রে 4 বছরের অনার্সের ক্ষেত্রে কোথাও পিটিশন শব্দটা শুনিনি। আদালতে গেলাম শিক্ষানবিশ হিসাবে, একজন লয়ারের আন্ডারে, সিনিয়রের আন্ডারে, তখন আমি পিটিশন, যেই পিটিশন লিখতে হবে, এটা টাইম পিটিশন লিখেন, হাজিরা লিখেন, ওকালতনামা লিখেন, বেলবন্ড লিখেন, এইভাবে আমাকে শেখাতো। তো পিটিশন কি এটা মাথায় চিন্তা করতাম। আমি তখন দেখলাম যখন লিখলাম, আমাকে পিটিশন লিখতে বললো প্রথম, আমাকে সিনিয়র বলে ডিকটেশন দেয়, আমি লিখি, তখন দেখছি এটা তো অ্যাপ্লিকেশন, এর নাম হয়েছে পিটিশন। অনেকটা এর মতন যে আমরা ডিম ভাজা খাই, কিন্তু হোটেলে গিয়ে সেটাকে আবার মামলেট বলে। তো যেটা ছোটবেলা থেকে ডিম ভাজা হিসেবে জানি, সেটা হোটেলে এসে মামলেট নাম ধারণ করেছে। তো আমার হয়েছে তাই।
যে পিটিশন এসে আমি জানছি যে এটাই তো দরখাস্ত, যেটা আমরা প্রাইমারি থেকে শিখে এসেছি, যেটা ফর্মাল অ্যাপ্লিকেশন। ডিক্রির তারিখ, কত তারিখে ডিক্রি হয়েছে সেটা অবশ্যই উল্লেখ করতে হয়। ডিক্রিটি হতে কোনো আপিল দায়ের করা হয়েছে কিনা, যদি ডিক্রি থেকে আপিল দায়ের করা হয় তাহলে তো জারি কার্যক্রম কি হবে, স্থগিত করা হবে, তখন আমরা বলে দেবো আপিল করা হয়নি। ডিক্রি প্রদানের পর বিরোধীয় বিষয়ে পক্ষগণের মধ্যে কোনো অর্থ পরিশোধ বা সমন্বয় হয়েছে কিনা, যদি হয় তবে তার পরিমাণ, মনে করেন 5 লক্ষ টাকার বিক্রি হয়েছে, তার মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, তাহলে আমার তো দাবি করতে হবে 4 লক্ষ, পুরো 5 লক্ষটা দাবি করা যাবে না। আর যদি 1 টাকাও না দেয় তাহলে পুরোটা দাবি করতে হবে। আর যদি পুরোটা দিয়ে দেয় তাহলে তো আবেদন করার দরকারই নাই। ডিক্রি জারির জন্য ইতিপূর্বে কোনো আবেদন করা হয়েছে কিনা, মানে এর আগে আবেদন করেছিলাম সেটা কার্যকর হয়নি, তখন আবার সেকেন্ড আবেদন করা যেতে পারে। কেন সেকেন্ড আবেদন করব, মনে করেন প্রথম আবেদন করলাম, এই আবেদন করে যে দেনদার সে যদি মারা যায় তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট করে তো আর লাভ নাই, তখন সেকেন্ড আবেদন করতে হবে তার সম্পত্তি ক্রোক করার জন্য। এইভাবে সেকেন্ড আবেদন করা যেতে পারে। অথবা ফার্স্ট আবেদন করলাম, ফার্স্ট আবেদন করার পরে এই সম্পত্তিটা সে বুঝিয়ে দিল, পরে আবার যদি ঝামেলা করে সম্পত্তিতে তাহলে সেকেন্ড আবেদন করা যাবে। যদি হয় তবে আবেদনের তারিখ ও ফলাফল আগের কোন আবেদন থাকলে, মানে বিভিন্ন কারণে সেকেন্ড আবেদন করা লাগতে পারে। বিক্রির ওপর প্রাপ্য সুদ সহ যদি থাকে অর্থের পরিমাণ ও এটির দ্বারা মঞ্জুরিকৃত অন্য কোনো প্রতিকার, মানে কোনো কষ্ট দেওয়া থাকলে, আমরা যেমন একটা আর্জিতে লিখি যে যদি আরো কোনো আইন ও ইকুইটি বলে, বাদী আরো কোনো যদি প্রতিকার পেতে হকদার হয় তাহলে সেটারও ডিক্রি দিবেন, এইভাবে আমরা একটা কথা লিখি। এবং খরচা বা কস্ট সহ ডিক্রি দিবেন। তো খরচা কস্ট বা অন্য কোনো যদি প্রতিকার মঞ্জুর করে থাকে আদালত ডিক্রির সাথে অপশনাল হিসাবে, অতিরিক্ত হিসাবে, সেক্ষেত্রে সেটাও আমরা উল্লেখ করে দেব। প্রার্থিত জারি কার্যক্রমে ডিক্রির পূর্বে বা পরে কোনো পাল্টা ডিক্রি প্রদত্ত হয়ে থাকলে তার বিবরণ। পাল্টা ডিক্রি বলতে কাউন্টার মামলা থাকে, বাদী বিবাদী বিরুদ্ধে মামলা করেছে, উল্টো আবার বিবাদী বাদীর নামে মামলা করেছে, তখন কাউন্টার ডিক্রি হয়ে গেলে, তখন কাউন্টার ডিক্রি থাকলে সেটারও কিন্তু বর্ণনা দিতে হবে। মঞ্জুরিকৃত খরচা দিয়ে যদি থাকে তার পরিমাণ, যার বিরুদ্ধে ডিক্রি জারি প্রার্থনা করা হয় তার নাম। ওপরে আমরা দেখলাম বিবাদীর নাম, মানে পক্ষগণের নাম, মানে বাদী বিবাদীর নাম, বা ডিক্রিদার এবং দেনদারের নাম, যিনি ডিক্রি পেয়েছেন মামলা জিতেছেন তাকে ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার, আর অপরপক্ষে ডিক্রি ডেপ্টর বা দেনদার বা দায়িক বা দেনাদার, যেটাই বলি না কেন। তো একজনের বিরুদ্ধে ডিক্রি হলো অন্য জনের বিরুদ্ধে কিন্তু জারি করা যেতে পারে কিভাবে, তিনি যদি মারা যান তাহলে তার সম্পত্তির যে ম্যানেজার যে দেখভাল করছেন তার নামে কিন্তু আবার করা যেতে পারে। অর্থাৎ আহ, বিবাদীর বা দেনদারের নামেও ডিক্রি জারি করা যেতে পারে, 90% ক্ষেত্রে তাই হয়। কিছু কিছু ক্ষেত্রে তার নামে তার নাম না হয়ে অন্য কারো নামে কিন্তু ডিক্রি জারি করা যেতে পারে। কি, কোন ক্ষেত্রে আবারও বলি, মনে করেন বিবাদী মারা গেছে, তার সম্পত্তি তার ওয়ারিশরা পেয়ে গেছে, তাহলে ওয়ারিশদের নামে ডিক্রি জারি করতে হবে, কারণ সম্পত্তি তো ওয়ারিশদের কাছে চলে গেছে। তাই নিম্নোক্ত বিষয়গুলোর উপায়গুলোর মধ্যে হতে কোনটির মাধ্যমে আদালতের সহযোগিতার প্রয়োজন। তাহলে আমরা ডিক্রি জারিতে 5টা উপায় একটু আগে পড়লাম, এই 5টা উপায় এখানে সংক্ষিপ্তভাবে লিখে দিব এবং বলবো আমি কিভাবে ডিক্রি জারি চাচ্ছি সেটাও আমি লিখে দেব। তাহলে এই 5টার যে কোনো একটা আমরা উপায় আমরা বলে দেব। এবার উপরোল্লিখিত বিষয় সংবলিত লিখিত আবেদন পত্রের সাথে ডিক্রির একটি জাবেদা নকল সংযুক্ত করব। যে ডিক্রি পেলাম রায় ও ডিক্রি, এই রায় ও ডিক্রির কি করতে হবে, জাবেদা নকল তুলে এই ডিক্রির সাথে অ্যাটাচ করে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে এই ডিক্রির জারি চাওয়া হচ্ছে। সংক্ষিপ্তভাবে খুবই ইনফরমেটিভ একটা উত্তর, এভাবে লিখলে 5 থেকে 7 নম্বরের জন্য একটি পারফেক্ট উত্তর হবে। কখন আদালত জারি কার্যক্রম স্থগিত করতে পারে, নিম্নলিখিত ব্যক্তি কর্তৃক নিলাম বিক্রি রদ, মানে অকশন হচ্ছে অকশনকে রদ করে দিতে পারবে। রদ শব্দের অর্থ থামিয়ে দেওয়া, স্টপ করে দেওয়া বা স্থগিত করে দেওয়া। রদ সংক্রান্ত দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধানসমূহ আলোচনা করুন। দায়িক, যিনি সম্পত্তির মালিক, মানে যার সম্পত্তি নিলাম হচ্ছে তিনি নিজেই সেটাকে রদ করতে পারবেন,
অথবা যিনি ক্রয় করছেন তিনিও রদ করতে পারবেন। তিনি যদি মনে করেন যে না, এই সম্পত্তি নিলে ঝামেলা আছে, মানে কন্টক মুক্ত সম্পত্তি না, কন্টক মুক্ত সম্পত্তি বলতে যে সম্পত্তিতে কোনো ঝামেলা থাকে না। আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত করা, তিন শ্রেণীর আদালত কখন জারি কার্যক্রম স্থগিত করতে পারে তা আলোকপাত করা হলো। তিন শ্রেণীর আদালত স্থগিত করতে পারে। এক নম্বর হচ্ছে আপিল আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত। এটা আদেশ 41-এর বিধি 5-এর উপবিধি একই আছে। আপিলযোগ্য ডিক্রির ক্ষেত্রে আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বে আপিল দায়ের করা হলে অথবা তামাদির মেয়াদ শেষ হওয়ার পরেও পাঁচ ধারার আবেদন, মানে তামাদি আইনের পাঁচ ধারায় বিলম্ব মওকুফের আবেদন সহ কি করা হতে পারে, জারি করা হতে পারে। স্বতঃসিদ্ধভাবে ডিক্রির জারি কার্যক্রম স্থগিত হয়ে যায় না, মানে জারি আপিল করলাম আর জারি কার্যক্রম স্থগিত হয়ে যাবে তা না। কারণ আপিল আদালত যতক্ষণ না আহ, মূল ডিক্রি প্রদানকারী আদালতকে জানাচ্ছে যে এটার বিষয়ে আপিল করা হয়েছে, কোনো ইনফরমেশন স্লিপ বা কোনো অর্ডার দেওয়া হচ্ছে, কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে, ততক্ষণ তো নিম্ন আদালত জানতেই পারবে না যে এটার বিরুদ্ধে আপিল হয়েছে। তাহলে অফিসিয়ালি জানাতে হবে, এবং অফিসিয়ালি জানানোর কয়েকটা পদ্ধতি আছে। বরং উপযুক্ত কারণ বিদ্যমান থাকা সাপেক্ষে বিদ্য আপিল আদালত ডিক্রিটি জারি কার্যক্রম স্থগিতের জন্য আদেশ প্রদান করতে পারেন। তার মানে এখানে চাওয়া হলো আপিল যেদিনকে ফাইলিং হলো, ফাইলিং হওয়ার পর গ্রহণযোগ্যতা বা অ্যাডমিশন হিয়ারিং হলো, অ্যাডমিশন হিয়ারিং এর সময় চাওয়া হবে যে এই ডিক্রি জারি কার্যক্রমটা স্থগিত করা হোক। একটা দরখাস্তই দেওয়া হয়, দরখাস্ত মঞ্জুর হলে সেটার একটা ইনফরমেশন স্লিপ নিয়ে এখানে যে আপিলকারী সে নিজে এসে নিম্ন আদালতে জমা দিলে সেরেস্তায় জারি কার্যক্রম স্থগিত হয়ে যাবে। অথবা আপিল আদালত নিজে একটা চিঠি ইস্যু করবে, যে চিঠিটা আদালতে স্টাফ আছে তারা আবার নিয়ে এসে নিম্ন আদালতের স্টাফের হাতে দিয়ে দিবে, তাহলেই সেটা স্থগিত হয়ে যাবে। অর্থাৎ অটোমেটিক কোনো কিছু হয় না আদালতে। এক টেবিল থেকে পাশের টেবিলেও কিন্তু অটোমেটিক কোনো কাগজ যায় না, সরকারি অফিস তদবির না করলে যায় না। ডিক্রি প্রদানকারী আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত করা, তাহলে যে আদালতে ডিক্রি হয়েছে সে আদালতে স্থগিত করবে। 41-এর 5-এর 2 আছে, দেখেন সিকোয়েন্স মিল আছে, 5-এর 1 5-এর 2। আপিল করার তামাদির মেয়াদের মধ্যে ডিক্রি জারি স্থগিত রাখার আবেদন করলে উপযুক্ত কারণ প্রদর্শন সাপেক্ষে ডিক্রি প্রদানকারী আদালত ডিক্রি জারি স্থগিত করার আদেশ দিতে পারে। মানে যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে সে বলছে যে ইওর অনার, ডিক্রি জারির প্রার্থনা করেছে কিন্তু এটা স্থগিত রাখা হোক কারণ আমি আপিল দায়ের করব, বা অন্য কোনো কারণ দেখাচ্ছে, হয়তো বা বলছে যে আমাকে 1 মাস সময় দেন, আমি 1 মাসের মধ্যে টাকা দিয়ে দেবো, অতএব ডিক্রি জারি করার দরকার নাই। এভাবে আবেদন করলে, আবেদন মঞ্জুর করলে ডিক্রি কার্যক্রম জারি কার্যক্রম স্থগিত থেকে যাবে, অর্থাৎ জোর করে টাকা আদায়ের সিস্টেমটা বন্ধ থাকবে কিছুদিন। 3 নম্বরে ডিক্রি জারি বা কার্যকর করতে প্রেরণ করা হয়েছে এমন আদালত কর্তৃক ডিক্রি জারি। প্রথমত আপিল আদালত, দ্বিতীয়ত যে আদালত ডিক্রি দিল সে আদালতই, এবং তৃতীয়ত হচ্ছে যে আদালত ডিক্রি দিল সে আদালতটা নিজে জারি না করে অন্য একটা আদালতে প্রিসিপ্টের মাধ্যমে কি দিয়েছে, ডিক্রিটা পাঠিয়ে দিয়েছে, মানে কোনো কলিগকে দিয়েছে, তখন ওই কোর্ট এটা স্থগিত করতে পারবে। এটা আছে আদেশ 21-এর বিধি 26-এ। যথেষ্ট কারণ প্রদর্শন সাপেক্ষে সংশ্লিষ্ট আদালত যুক্তিসঙ্গত সময়ের জন্য ডিক্রি জারি কার্যক্রম স্থগিত রাখতে পারেন, যেন জেনাদার বা দায়িক ডিক্রি প্রদানকারী আদালত বা উপযুক্ত আপিল আদালতে আবেদন করার সুযোগ পান। এই হচ্ছে কোন কোন ক্ষেত্রে স্থগিত রাখা যাবে জারি কার্যক্রম, বা কোন আদালত, মানে কয়টি আদালত স্থগিত রাখতে পারে, 3 প্রকার আদালত কিভাবে কোন আইনের বিধান মতে সেটা বর্ণনা হলো। এরপরে রদ, দায়িক যিনি সম্পত্তির মালিক এমন ব্যক্তি কর্তৃক নিলাম রদ আছে আদেশের 21 আদেশের বিধি 89-এ। এখানে বলা হচ্ছে দায়িক অর্থাৎ যিনি সম্পত্তির মালিক এমন ব্যক্তি কর্তৃক নিলাম বিক্রি রদ করার আবেদন করার সুযোগ রয়েছে। অত্র বিধির মূল বক্তব্য হচ্ছে বিক্রির জারিতে কোনো স্থাবর সম্পত্তি নিলাম বিক্রি রদ করতে চাইলে দায়ীকে নিলাম বিক্রয় তারিখ হতে 30 দিনের মধ্যে বিক্রয় বাতিলের জন্য আবেদন করতে হবে। তাহলে একটা টাইম লিমিট আছে, 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। এই 30 দিনটা খুবই গুরুত্বপূর্ণ। মামলা খারিজ হয়েছে, সরাসরি আমি সেই মামলাটা আবার খারিজ রদ করতে চাচ্ছি, 30 দিনের মধ্যে এফিডেভিট সহ দরখাস্ত করতে হবে। একতরফা হয়েছে, দোতরফাতে ফেরত যেতে চাচ্ছে একতরফা রদ করার জন্য,
30 দিনের মধ্যে আসতে হবে। তার মানে 30 দিন খুবই ভাইটাল সিভিল ক্ষেত্রে, বারবার 30টা আসছে। তার মানে এমসিকিউর ক্ষেত্রে কেউ যদি এরকম কোনো বিষয় দেখতে পান, তাহলে চোখ বন্ধ করে 30 মেরে দিলে হয়তোবা 80% সম্ভাবনা আছে সঠিক হওয়ার। এই ক্ষেত্রে ক্রয় মূল্যের 5% অর্থ বা নিলাম ঘোষণার উল্লেখিত অর্থের মধ্যে যেটি কম হবে। এটা কি বোঝাচ্ছে? অর্থাৎ নিলাম ঘোষণা করা হলো, সেখানে যে অ্যামাউন্টটা হবে, সেখানে যেটা কম হবে বা টোটাল ক্রয় মূল্যের 5%, তা ক্রেতাকে জমা প্রদান করে বিক্রয় বাতিলের জন্য আবেদন করতে হবে। 30 দিনের মধ্যে করতে হবে, 5% টাকা দিয়ে করতে হবে। আবার ডিক্রি ডিক্রি বানানে ঠিক করে নেবেন, রসইকার দিয়ে দিবেন। জারিতে কোনো অস্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় রদ করতে চাইলে 90 বিধির আওতায় আবেদন করা যাবে, যদি নিলাম প্রচার বা পরিচালনায় যথেষ্ট অনিয়ম বা প্রতারণা থাকে। এই লাইনটা আশা করি আপনাদের পরিচিত। এমসিকিউ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এটা ইংলিশে আসে, যে ম্যাটেরিয়াল ইরেগুলারিটিস, এই শব্দটা আশা করি মনে পড়ছে আপনাদের। যদি অকশনের ক্ষেত্রে ম্যাটেরিয়াল ইরেগুলারিটিস দেখা দেয় বা কোনো কি থাকে, ফ্রড থাকে, সেক্ষেত্রে এই অজুহাতে নিলাম বিক্রয় রদ করা যাবে। এই ক্ষেত্রে আবেদনকারী তথা দায়ীকে যদি 22 বিধি মোতাবেক নোটিশ দিতে ব্যর্থ হয়, তবুও করা যাবে। অর্থাৎ দায়ীকে, যার সম্পত্তি, তাকে নোটিশই দেওয়া হয়নি যে আপনার সম্পত্তি নিলাম বিক্রয় করা হবে, যার সম্পত্তি বিক্রয় হয়ে যাচ্ছে সে জানেই না, তাহলে এই অজুহাতেও কিন্তু রদ করা যাবে। নিলাম প্রচার বা পরিচালনায় যথেষ্ট অনিয়ম ও প্রতারণা থাকার বিষয়টি যদি আবেদনকারী তথা দায়ী প্রমাণ করতে পারে, তবে অবশ্যই বিজ্ঞ আদালত নিলাম বিক্রয় রদের আদেশ দিতে পারেন। এরপরে ক্রেতা কর্তৃক নিলাম বিক্রি রদ, এটা হচ্ছে 3 এর খ এর 2 নং প্রশ্নের উত্তর। 21 বিধি 91 এটা আছে। বিক্রি জারিতে যে সম্পত্তি বিক্রয় করা হচ্ছে, উক্ত সম্পত্তিতে দায়িকের কোনো স্বার্থ নেই। মনে করেন যে রহিমের সম্পত্তি নিলাম হওয়ার কথা, কারণ রহিম হচ্ছে বিবাদী, কিন্তু রহিমেরটা করতে যে তার ভাইয়ের করিমের সম্পত্তি বিক্রয় হয়ে যাচ্ছে। দুই ভাই, একই বাবার সম্পত্তি, বাবা মারা গেছে, রহিমকে দিয়েছে ডানেরটা, করিমকে দিয়েছে বামেরটা, মানে পশ্চিমের সম্পত্তি রহিমের, পূর্বের সম্পত্তিটা করিমের। এখন ভুল করে যে বিবাদী তার না করে বিবাদীর ভাইয়ের সম্পত্তি নিলাম হয়ে যাচ্ছে। এটা যিনি বুঝতে পেরেছেন যে ক্রেতা, না আমি তো এটা নিব না, আমি তো রহিমেরটা নিব, আমাকে করিমেরটা কেন দেওয়া হচ্ছে, এই অজুহাতে কি করতে পারবে? রদ করতে পারবে। যিনি ক্রেতা, যিনি সম্পত্তি নিলামে ডাক দিতে আসছেন, বিট করতে আসছেন, যিনি, তিনি। একটা প্রবলেমেটিক প্রশ্ন। একটি দেওয়ানি মামলায় খ এর বিরুদ্ধে দখল উদ্ধারের ডিক্রি পান। খ আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কে দখল প্রদান করেননি। সঙ্গত কারণে খ এর বিরুদ্ধে ডিক্রি জারি মামলা করেন। সম্পত্তির ডিক্রি পেলেও কিন্তু সম্পত্তি পেল না, জারি মামলা তো করতে হবে। আদালতের নাজির খ এর সম্পত্তির পরিবর্তে এর মালিকানাধীন সম্পত্তির দখল কে বুঝিয়ে দেন এবং আদালত উক্ত জারির মামলা ক এর অনুকূলে নিষ্পত্তি করেন। তাহলে একজনের সম্পত্তি, একটু আগে যেটা বললাম উদাহরণ, যে রহিমের সম্পত্তি কিন্তু এই নিলাম হওয়ার কথা, করিমের সম্পত্তি নিলাম হয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশন, এবং নিলাম হয়ে আরেক, মানে নিরপেক্ষ যায়, মামলার কোনো পক্ষই না, তার সম্পত্তি নিলাম হয়ে গেছে। আদালতের উক্ত আদেশে সংক্ষুব্ধ হবে, সংক্ষুব্ধ তো হবেই, এই মামলার সাথে যার কোনো কানেকশন নাই গয়ের, এখানে বিবাদী হচ্ছে কিন্তু গয়ের সম্পত্তি চলে যাচ্ছে। গয়ের উক্ত জমির দখল ফেরত পাওয়ার কোনো উপায় আছে কি? হ্যাঁ, উপায় আছে। তাহলে এখানে ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইনে এসে আদেশ 21-এর 100, দেখেন 21-এর মধ্যেই আছে, 89, 90, এই তারপরে 100, এই কাছাকাছি আছে সবগুলো। এখানে বলা হচ্ছে এই বিষয়টা, ডিক্রিদার বা নিলামে বিক্রিত কোনো সম্পত্তির ক্রেতা কর্তৃক ডিক্রির দায়িক ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি দখল হতে বেদখল হয়, মানে যে দায়িক বা বিবাদী, ডিক্রি ডেপ্টর, যে ঋণী, যে দোষী, তার সম্পত্তি ছাড়া অন্যের সম্পত্তি কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, অন্যের সম্পত্তি ভুলে নিলাম হয়ে যাওয়া, সেটাই। তবে তিনি অনুরূপ বেদখলের অভিযোগ করে সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে পারবে। তার মানে নতুন মামলা করার দরকার নাই যে আমার সম্পত্তি দখল হয়ে গেছে, আমার সম্পত্তি আমাকে দখল ফিরিয়ে দেওয়া হোক। তাহলে কে নতুন মামলা করার দরকার নাই। এরকম পরিস্থিতি যদি হয়,
যদি আপনার কাছে আসে, আপনি অ্যাডভোকেট হিসাবে জাস্ট একটা আবেদন করে দিবেন, তাহলেই হবে। এমন পরিস্থিতিতে আদালত বিষয়টি তদন্ত করার জন্য দিন ধার্য করবেন না। আদালতের কাছে আবেদন করলে কি আদালত সঙ্গে সঙ্গে মঞ্জুর করবেন? না, তদন্ত করবেন নিশ্চয়ই। এবং যে পক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার বরাবর সমন ইস্যু করে তাকে জবাব প্রদানের জন্য হাজির হতে বলবেন। কার বিরুদ্ধে নোটিশ ইস্যু হবে? এই যে যে বাদী, সে তো সম্পত্তি নিয়ে নিছে, মানে কয়ের বিরুদ্ধে নোটিশ ইস্যু হবে। কারণ ক তো গয়ের সম্পত্তি নিয়ে নিছে, নিতে হবে ক্ষয়ের সম্পত্তি। তাহলে অত্র কার্যবিধির মানে দেওয়ানি কার্যবিধির কথাই বলছি, আদেশ 21-এর 101। তাহলে 100 এবং 101 থেকে আমাদের উত্তর করতে হবে। আবেদনকারী নিজের দরুন উক্ত সম্পত্তিতে পূর্ব হতেই দখলে ছিল, মানে গয়ের সম্পত্তি গয়ই তো দখলে থাকবে। তাহলে বলবে স্যার, এটা তো আমার সম্পত্তি, আমি দখলে ছিলাম। এই ভুল নিলামে ভুলভাবে আমার সম্পত্তি চলে গেছে। দায়িক ব্যতীত অন্য কোনো ব্যক্তির পক্ষে উক্ত সম্পত্তিতে পূর্ব হতেই দখলে ছিল, সেক্ষেত্রে আদালত আবেদনকারীকে উক্ত সম্পত্তি দখলে রাখার নির্দেশ প্রদান করবেন। আপনাদের একটা জিনিস আমি সতর্ক করি, দেখেন যে প্রাসঙ্গিক আইনের মধ্যে ক খ কোথাও আমি লিখিনি। প্রাসঙ্গিক আইন মানে আইনটাই আমি লিখছি, এখানে এই ঘটনার সাথে কোনো কানেকশন নাই। তাহলে আমি প্রথমে ঘটনা তারপর বিচার্য বিষয় দিলাম, প্রাসঙ্গিক আইনে জাস্ট আমি আইনটা জানাই দিলাম যে এই আইন আছে, এটার সাথে ম্যাচ করে। কিন্তু আইনের সাথে আমি ব্লেন্ড করিনি এখনো প্রশ্নকে, মানে ঘটনাকে এখনো আইনের সাথে মিশাইনি বা আইনের সাথে মিলিয়ে উত্তর লিখিনি বা সিদ্ধান্তে যাইনি। এখন সিদ্ধান্তে এসে আমি ক খ গ এর বক্তব্য নিয়ে আসবো, তার মানে আইনের সাথে ম্যাচ করাবো। তাহলে সিপিসি আদেশ 21-এর বিধি 100 এবং 101-এর বিধান পর্যালোচনায় বলা যায় যে, দেখেন উত্তর কতটুকু। উত্তর কিন্তু একটা সেন্টেন্স। আলোচ্য প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যেহেতু আদালতের নাজিরের ভুলের কারণে ডিক্রির দায়িক না হয়েও নিজ সত্ত্ব দখলীয় সম্পত্তি হতে বেদখল হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেহেতু তিনি আদালতে আবেদন করে নিজ সম্পত্তির দখল ফিরে পেতে পারেন। তাহলে মূল উত্তর হচ্ছে এতটুকু। কিন্তু 100 এবং 101টা আমি আগে বলে দিলাম। তাহলে এখানে 100 এবং 101-এ কি আছে সেটা আগে বলে দিলাম এবং সিদ্ধান্তে পরে দিলাম। তাহলে সিদ্ধান্তটা জাস্টিফাই হয়ে গেল। এখন অনেকে কি করছেন, সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। বিভিন্ন গাইডে আছে, সেভাবে লিখলেও সমস্যা নাই। আমার ফাইনাল টাচ নোটে 3-4 ধরনের আমি পদ্ধতি দিয়ে দিব: মেথড 1, মেথড 2, লং মেথড, শর্ট মানে শর্ট মেথড, সংক্ষিপ্ত পদ্ধতি, তারপরে এই যে বড় পদ্ধতি, অন্য কোনো পদ্ধতি, এর মাল্টিপল ওয়েস ব্যবহার করে আপনি উত্তর করতে পারবেন যেটা আপনার জন্য সুইটেবল হয়। তবে হ্যাঁ, আপনি পরীক্ষার খাতায় এক বা দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। যদি পয়েন্ট আউট করে লিখেন তাহলে সবগুলোই পয়েন্ট আউট করে লেখার চেষ্টা করবেন। আর পয়েন্ট আউট করে যদি না লিখেন, ঢালাওভাবে লিখতে চান, তাহলে দুইটা প্যারাই লিখতে হবে: একটা আইনের প্যারা আর একটা ঘটনার সিদ্ধান্তের প্যারা। সেটা কিভাবে লিখবেন ফাইনাল টাচ নোটে সেটা আছে। তো এরপরে আমরা চলে যাই টপিক 10। একজন আঁকিয়ে রেখেছেন, সেগুলো পরিষ্কার করি। এত জায়গায় দাগ দিয়েছেন যে পরিষ্কার করাই বিপদ। টপিক 10-এ আছে অ্যাপিল, রিভিশন অ্যান্ড রিভিউ। তিনটা বিষয় এক টপিকের মধ্যে নিয়ে আসছি, তাই এখানে প্রশ্নের সংখ্যা একটু বেশি। প্রথমে হচ্ছে আপিল হচ্ছে মূল মোকদ্দমার ধারাবাহিকতা সংক্ষেপে বর্ণনা করুন বা ব্যাখ্যা করুন। এই প্রশ্নটাই যদি আমি ইংলিশে দিয়ে দিই যে অ্যাপিল ইজ এ কন্টিনিউশন অফ শুট, অ্যাপিল ইজ এ কন্টিনিউশন অফ এ শুট, ব্যাখ্যা করুন, তাহলে কিন্তু একই উত্তর হবে। তাহলে আপিল, হ্যাঁ, আশা করি সবকিছু ঠিক আছে। আমরা পড়ছিলাম যে আপিল হচ্ছে মূল মামলার ধারাবাহিকতা। তো প্রথমে আপিলের সংজ্ঞা দিয়ে দিবেন, তারপরে আপিল হচ্ছে মূল মামলার ধারাবাহিকতা, এটা কোটেশন মার্কে দিয়ে দিয়ে যদি প্রশ্নে কোটেশন মার্ক আসে, অর্থাৎ দুই পাশে এই যে কমার মতো এগুলো থাকে, তাহলে আপনার উত্তরেও এই কমার মতো এগুলো কোটেশন মার্ক ইউজ করবেন। এটা উত্তর করার জন্য 96 থেকে 112, অর্থাৎ আপিলের ধারা এবং আদেশ 41 থেকে 45 এর বিভিন্ন বিধিসমূহ আপিল সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে। এভাবে শুরু করে এটা সম্পর্কে এর আগেও কিন্তু বলা, মানে এই প্রশ্নটা পড়ানো হয়েছে। তো এই কারণে আমি ধারাগুলো তো আপনারা জানেন। একটা কেস ল আমি অন্তত এটা একটু পড়ে দিই।
শ্যামসুন্দর দিং বনাম রাম কুমার দিং 2021। এই মামলায় বলা হচ্ছে, ভারতীয় সুপ্রিম কোর্ট মন্তব্য করেন যে আপিল মূল মূল মামলার একটি ধারাবাহিকতা এবং মূল মামলার সিদ্ধান্ত আপিলের চূড়ান্ত রূপ লাভ করে। অর্থাৎ মূল মামলায় যদি কোনো রায় বা আদেশ বা ডিক্রি আসে, সেক্ষেত্রে সেটাই ফাইনাল নয়। আপিল মামলাতে গিয়ে সেটা চূড়ান্ত রূপ লাভ করে, অর্থাৎ আপিল মামলার যে সিদ্ধান্ত সেটা হচ্ছে ফাইনাল। তার মানে মূল মামলায় ডিক্রি পাওয়ার পরে একটা সম্ভাবনা থাকে আপিলে যাওয়ার। এই কারণে মূল মামলাটাকে ফাইনাল না বলে ফাইনাল বলা হচ্ছে আপিলের ডিসিশনকে। ফলে যে ক্ষেত্রে আপিল দায়ের করা হয় সেখানে মূল মামলার রায়ে প্রদত্ত ডিক্রি স্থগিত করা বাঞ্ছনীয় হয়ে পড়ে, যেটা আমরা আগের টপিকে পড়লাম। উক্ত স্থগতে মানে স্থগিতের যে আদেশ সেটাকে একসাথে লিখেছি, ততক্ষণ বলবৎ থাকবে যতক্ষণ না আপিলটি নিষ্পত্তি হচ্ছে। তাই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে ডিক্রি প্রস্তুতের মাধ্যমে আপাত দৃষ্টিতে কোনো মূল মামলা সমাপ্তি ঘটে বলে মনে হলেও তা মামলার চূড়ান্ত পরিণতি নয়, বরং সংক্ষুব্ধ পক্ষ কর্তৃক আপিল দায়েরের মাধ্যমে মূল মামলার ধারাবাহিক প্রক্রিয়ায় আরেকটি ধাপ যুক্ত হয়। তার মানে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। অতএব বলা যায় যে আপিলে পরিচালিত আপিল আদালতের কার্যক্রম ভিন্ন কিছু নয়, বরং মূল মোকদ্দমার ধারাবাহিকতা। যেভাবে শুরু হয়েছিল সেভাবে শেষ করলাম। এই উত্তরটা অনেক গবেষণা করে অনেক সুন্দর করে আমি লিখেছি। আপিল আদালতের ক্ষমতা ও কার্যাবলী। আপিল আদালতের ক্ষমতা আমরা 107 ধারায় দেখতে পাবো। কি কি করতে পারে: কোনো মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা, কোনো মোকদ্দমার মানে পুনরায় প্রেরণ করতে পারবেন, সেটাকে রিমান্ড বলে। বিচার্য বিষয় গঠন এবং সেগুলো বিচারের জন্য প্রেরণ করা, অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা অথবা গ্রহণের নির্দেশ দেওয়া। অর্থাৎ আপিল আদালত নিজেই অতিরিক্ত সাক্ষ্য বা অ্যাডিশনাল এভিডেন্স গ্রহণ করতে পারেন, অথবা রিমান্ডে পাঠিয়ে নিম্ন আদালতকে বলতে পারেন যে আরো সাক্ষ্য গ্রহণ করা হোক, সাক্ষ্য পর্যাপ্ত নয়। এগুলো 4টা পয়েন্ট এখানে বিস্তারিত করা আছে। তো এখানে অ্যামেন্ডমেন্টে এসে সামান্য পরিবর্তন করা হয়েছে, যে এইটা আদালতের কিছু একটা ডিসক্রিশনের পাওয়ার ছিল। আদেশ 41-এর বিধি 24-এ একটু অ্যামেন্ডমেন্ট আসছে। সেখানে বলা হচ্ছে, যেখানে নথিতে পর্যাপ্ত প্রমাণাদি থাকে এবং তা আপিল আদালতকে রায় ঘোষণার জন্য সমর্থ করতে যথেষ্ট হয়, মানে অতিরিক্ত সাক্ষ্যের যখন প্রয়োজন হয় না, সেটা বলা হচ্ছে যথেষ্ট সাক্ষী প্রমাণ আছে। বাদী পক্ষের আইনজীবীর মাধ্যমে বাদীরা জবানবন্দি দিয়েছেন, বিবাদী পক্ষের আইনজীবী বাদী পক্ষের সাক্ষীদেরকে জেরা করেছে, তদ্রূপভাবে বিবাদী পক্ষের যারা আছে তারা জবানবন্দি দিয়েছে, বাদী পক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেছে, প্রপারলি আর্গুমেন্ট হয়েছে, সবকিছুই আছে। সেই ক্ষেত্রে আর নতুন করে সাক্ষী বা সাক্ষ্য প্রমাণ নেওয়ার দরকার নাই, নতুন করে কোনো পিডাব্লিউ বা ডিডাব্লিউ নেওয়ার দরকার নাই। পিডাব্লিউ হচ্ছে প্লেন্টিভ উইটনেস আর ডিডাব্লিউ হচ্ছে ডিফেন্ডেন্ট উইটনেস। তো উভয় পক্ষেরই আর কোনো অতিরিক্ত সাক্ষীর দরকার নাই। তখন আদালত কি করবেন? সেক্ষেত্রে আপিল আদালত প্রয়োজন হলে বিচার্য বিষয় পুনর্গঠন পূর্বক মোকদ্দমাটি অবশ্যই চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন। এখানে অবশ্যই চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন। আগে অবশ্যই কথাটা ছিল না, আগে হচ্ছে মে ছিল, বেয়ার একটা মে ছিল। এই 25 সালের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মেয়েকে তুলে দিয়ে শ্যাল করা হয়েছে। তার মানে এটা আদালত করতে বাধ্য হয়ে গেছেন। আদালতের জন্য এটা কি হয়ে গেছে, এবার নির্দেশ হয়ে গেছে, আইন নির্দেশ করছে যে আপনি অবশ্যই এটা করবেন, শ্যাল। আর আগে মেয়ে ছিল, তার মানে আদালতের ইচ্ছাধীন ছিল, ডিসক্রিশনের পাওয়ার ছিল। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, ওই শ্যাল মে এখানে শূন্যস্থান রাখবে, রেখে হয়তো বা অপশনে শ্যাল বা মে এভাবে দিয়ে দেবে। তো এইভাবে ক, খ সবগুলো বর্ণনা করলে এটার সুন্দর উত্তর হয়ে যাবে। আপনি কি মনে করেন যে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়? সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় কিনা সেটা এখানে বলা হচ্ছে। 96 ধারা পড়তে হবে। পত্র কার্যবিধির কোন কোন অংশে অথবা বর্তমানে প্রচলিত অন্য কোনো আইনে স্পষ্ট নিষেধ না থাকলে, মানে আইনে যদি নিষেধ না থাকে, তাহলে মূল এখতিয়ার সম্পন্ন কোনো আদালতের সকল প্রকার ডিক্রির বিরুদ্ধে আপিল শ্রবণের ক্ষমতা সম্পূর্ণ আদালতে আপিল দায়ের করা যাবে। তার মানে আইনে নিষেধ না থাকলে সব ক্ষেত্রে আপিল করা যাবে। 96 ধারা
আমার যে এমসিকিউ নোটে খুব সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে 3টা পয়েন্ট। 96 উপ ধারা 1 আমরা পড়লাম, 2 বলছে একতরফা মূল ডিক্রি হতে আপিল দায়ের করা যাবে, মানে এক্সপার্টের ডিক্রি এবং দোতরফা ডিক্রি উভয় প্রকার ডিক্রি ক্ষেত্রে করা যাবে, কিন্তু যেগুলো সোলে ডিক্রি বা সম্মতিসূচক ডিক্রি সেগুলোর বিরুদ্ধে আপোষমূলক ডিক্রি আপিল করা যাবে না, কারণ উভয় পক্ষের সম্মতিক্রমেই তো হয়েছে। কেন আপিল করা যাবে না? কারণ এখানে কোনো সংক্ষুব্ধ পক্ষ থাকে না, উভয় পক্ষই তো মেনে নিয়েছে, মেনে নেই তো নিজেরাই তো ছলে করে নিয়েছে, তাহলে এটার বিরুদ্ধে আবার আপত্তি কি? সুতরাং আমরা বলতে পারি যে 96 ধারার বিধানের আলোকে আমি মনে করি সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। প্রশ্ন কি করেছিল? আপনি কি মনে করেন সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়? আমি সর্বশেষ বললাম যে আমি মনে করি সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। আমার প্রশ্ন লেখার স্টাইল হচ্ছে উত্তরটা আমি শেষ লাইনে দিই, অনেকে উত্তরটা প্রথম লাইনে দেয়। যেমন অনেকের গাইডে আছে এটা প্রথম লাইনে দিবে যে হ্যাঁ, সকল বিরুদ্ধে না, সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না, এই দিয়ে শুরু করবে অনেকে, মানে উত্তরটা প্রথমে দিবে তারপরে লাস্টে, মানে সিনেমার ক্লাইম্যাক্স সিন, মানে সর্বশেষ সিন প্রথমে দিবে তারপরে সিনেমা শুরু করবে এরকম। কিন্তু আমি শুরু থেকে শেষে যাই, অর্থাৎ ক্লাইম্যাক্স শেষে, মূল উত্তরটা শেষে রাখি যেন টুইস্ট বজায় থাকে। তাহলে শেষ পর্যন্ত আপনার উত্তরটা পরীক্ষক পড়বেন, পড়ে আপনার উত্তরের মধ্যে যদি ভালো কিছু পান তাহলে নম্বরটা বৃদ্ধি করে দিবেন। এভাবে লিখার পজিটিভ সাইড হচ্ছে আপনি নম্বর বেশি পাবেন। কেননা উনি শেষ লাইন পর্যন্ত পড়তে বাধ্য হবেন এবং শেষে যেহেতু উত্তর পাচ্ছেন, আপনার যে ধরনটা আপনার পছন্দ হবে। কারণ সবারই একটা লাইন পড়ার মধ্যে আগ্রহ থাকে, প্রথমে যদি দেখি যে হ্যাঁ বা না, তাহলে পরে আর পড়বে না, একটা গড় নম্বর দিয়ে পার হয়ে যাবে। কিন্তু যখন আপনি শেষের দিকে রাখছেন বা মাঝে কোনো জায়গায় রাখছেন, তখন কিন্তু উনি পড়বেন পুঙ্খানুপুঙ্খভাবে। আর যখনই পড়বেন আপনার লেখায় আকৃষ্ট হবেন, আপনাকে নম্বর বেশি দিবে। তবে হ্যাঁ, আপনার লেখায় যদি দুর্বলতা থাকে কোনো প্রশ্নের উত্তরে, সেক্ষেত্রে প্রথম দিকেও আপনি দিয়ে দিতে পারেন, গাইডের যে নিয়ম। মানে লেখা ভালো হয়নি, প্রথম দিকে হ্যাঁ দিয়ে দিলেন বা না দিয়ে দিলেন, প্রবলেমেটিক প্রশ্নের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে ততটুকু দেখে আপনাকে গড় নম্বর দিয়ে দিল। যেখানে পুরোটা পড়লে কি হতো, নম্বর কমে যেত। মানে লেখা যদি ভালো আপনার কমন আসে এইভাবে লিখবেন, কমন না আসলে প্রথমেই হ্যাঁ না বলে দিবেন। আপিল গ্রহণের ক্ষেত্রে জেলা জজের আর্থিক এখতিয়ারের সীমা আমরা এটা জানি যে 5 কোটি টাকা পর্যন্ত। কোথায় আছে? দেওয়ানি আদালত আইন 1887 সংশোধনী 2021 এর 21-এর 1-এর ক্ষয় আছে। খ না লিখে বিউ লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে 5 কোটি টাকা পর্যন্ত হলে দায়রা, সরি, 5 কোটি টাকা পর্যন্ত হলে সেটা জেলা জজের কাছে, আর 5 কোটি টাকার উপরে হয়ে গেলে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করতে হয়। জেলা জজ আদালতের আপিল দায়েরের পদ্ধতি কি? মেমোরান্ডাম আকারে আপিল দিতে হবে। এটা আছে দ্য লিমিটেশন অ্যাক্ট এর প্রথম তফসিলে 152 অনুচ্ছেদের বিধান মতে ডিক্রি প্রচারের 30 দিনের মধ্যে জেলা জজ আদালতে দেওয়ানি আপিল দায়ের করতে হবে। এটা আমরা লিমিটেশন একটু যুক্ত করে দিয়েছি, মানে এখানেও কিছু বিধান আছে। তাছাড়া এখানে দেওয়ানি আদালত আইনেও আছে। এখানে খ এবং 21-এর গয় বলছে যে মূল্যমান 5 কোটি টাকা পর্যন্ত সহকারী জজ, এই যে একই কথা কিন্তু উপরে যেটা আছে সেটাই এখানে আছে। এখানে পদ্ধতি বলতে কোথায় কিভাবে করব, কার, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজের প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করতে হবে। আর যদি জেলা জজ আদালতের কোনো ডিক্রি হয় সেক্ষেত্রে হাইকোর্টে যেতে হবে। কিন্তু এখানে তো চেয়েছে জেলা জজের আপিলের পদ্ধতি, তাই হাইকোর্টেরটা লেখা দরকার না। মেমোরান্ডাম অফ আপিলের আবশ্যকীয় উপাদান, মানে একটা আপিলের মেমোতে আমরা সংক্ষেপে মেমো বলি, মেমোরান্ডাম না বলে মেমো বলি, আপিলের মেমো বা স্মারক। তো মেমো বা স্মারকে কি কি থাকবে এটা বলা আছে আদেশ 41 বিধি 1 ও 2-এ। 5টা পয়েন্ট আপনাদের লিখতে হবে। যে মেমোরান্ডাম আকারে আদালতে রুজু করতে হবে, প্রত্যেকটা আপিলে স্বাক্ষর করবে আপিলকারী বা তার উকিল। এখানে আপিলকারী বা তার উকিল, কিন্তু বাস্তবে আপিলকারী উকিল উভয়কেই সাক্ষী করতে আমরা স্বাক্ষর করাই, কিন্তু যেহেতু আইনে আছে বা, তাই বা ব্যবহার করা হয়েছে। এখানে মানে অ্যাডভোকেটও সাইন করে এবং আপিলকারীও সাইন করে। আপিলের স্মারকলিপির সাথে একটি করে ডিক্রি বা রায়ের জাবেদা নকল প্রদান করতে হবে। দেওয়ানি আপিলের মেমোতে, এখানে সংক্ষেপে মেমো বলা যেতে পারে, কোনো একটি কারণ উল্লেখ না করলে
শুনানিকালে তা উপস্থাপন করা যাবে শুধুমাত্র আপিল আদালতের অনুমতি সাপেক্ষে। মনে করেন মেমোতে হেতুবাদ লিখতে হবে, কি কারণে আপিল করা হলো, নিম্ন আদালত কি কি ক্ষেত্রে ভুল করেছে, কোনটা সংশোধন হওয়া দরকার, ন্যায় বিচার কোথায় ব্যাহত হয়েছে, এগুলা নিম্ন আদালতের ভুল ধরে একেবারে অনেকগুলা লিস্ট দিয়ে দেওয়া হলো। এবার কোনো একটা হেতুবাদ বা পয়েন্ট বা গ্রাউন্ড দিতে আপনি ভুলে গেছেন, সেটা শুনানিকালে বলতে পারবেন, কিন্তু আদালতের অনুমতি নিতে হবে যে ইওর অনার, আমি মেমোতে এটা উল্লেখ করতে ভুলে গেছি, এই মুহূর্তে আমি দু একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি, আপনার অনুমতি থাকলে। যদি আদালত বলে ঠিক আছে বলেন, তখন বললে হয়তোবা সেটা আদালত নোট করে নেবেন। আইনে আপিলের বিধান উল্লেখ না থাকলে আপিল করা যায় না, তার মানে ওই যে সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, সেটা তাহলে এখানে এই পয়েন্টটা কেন দিয়েছি, আপিল করা যায় এটা ব্যাখ্যা দিতে হবে তাই। মেমোরান্ডাম অফ আপিলের সাথে কোন কোন দলিলাদি যুক্ত করতে হবে, এখানে জাস্ট দুইটা পয়েন্ট আছে। আপিল যদি কোনো আইনজীবীর মাধ্যমে দায়ের করা হয় তবে একটি ওকালতনামা সংযুক্ত করতে হবে। আপিল ওকালতনামা ছাড়া তো আর আপিল হবে না, কেননা এটা নতুন আদালতে যাচ্ছে আর নতুন আদালতের জন্য নতুন ওকালতনামা লাগবে। এবং যেহেতু ওকালতনামাটা কি, আইনজীবী নিয়োগের একটা নিয়োগপত্র। ওকালতনামা কোনো মামলায় ওকালতনামা দেওয়ার অর্থ হচ্ছে আপনি অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেছেন, তাই ওকালতনামা হচ্ছে একটা পাওয়ার যেটা অ্যাডভোকেটকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। তার মানে অনেকটা প্রতিটা মামলার জন্য আমাদের এক একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে। অ্যাপয়েন্টমেন্ট লেটার কি, ওকালতনামা বা পাওয়ার। এটা আইনজীবী নিযুক্ত হন বা আইনজীবী এখানে মক্কেলের পক্ষে ওকালতি করার জন্য নিয়োগ প্রাপ্ত হন, তার মানে যতটা মামলা আমাদের ততটা নিয়োগ। তাহলে আমরা কি করি, যদিও আইন ব্যবসা করি, তাহলে মক্কেলদের পক্ষে কিন্তু চাকরি করি, কারণ আমরা নিয়োগপত্র পাই। মক্কেল আমাদের ওকালতনামায় সাইন করে কি দেয়, নিয়োগ দেয় তার মামলায় কাজ করার জন্য। এই সেন্সে এটা একটা চাকরিও বটে, যেহেতু আমরা দায়িত্ব নিচ্ছি, কন্ট্রাকচুয়াল একটা দায়িত্ব, যে এই মামলা যতদিন চলবে ততদিন আমি দায়িত্ব নিব, এইভাবে একটা বিষয় থাকে। যে ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা হচ্ছে, আপিলের স্মারকলিপির সাথে উক্ত ডিক্রি বা রায়ের একটি জাবেদা নকল সংযুক্ত করতে হবে। তাহলে মেমোতে এই দুইটা জিনিস, ওকালতনামা এবং রায়ের কপি। আপিল অধীন ডিক্রির কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হতে পারে কি? আপিলের অধীন ডিক্রির কার্যকারিতা, এই প্রশ্নটা কিন্তু এক্সিকিউশন অফ ডিক্রির মধ্যে আমরা অলরেডি পড়েছি। হ্যাঁ, তো দেখে নেবেন। রিভিউ ও রিভিশনের মধ্যে পার্থক্য সমূহ কি কি? ডিক্রি, বিধান, সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। রিভিউ ও রিভিশনের মধ্যে পার্থক্য, সংজ্ঞাগত পার্থক্য। রিভিউ হলো একই আদালত এবং একই বিচারক কর্তৃক কোনো সিদ্ধান্ত বিচারিকভাবে পুনর্পরীক্ষণ করা। অন্যদিকে রিভিশন হলো সংশোধন কার্য, বিশেষত উচ্চ আদালত কর্তৃক অধস্তন আদালতের কোনো সিদ্ধান্ত সংশোধন করা। তার মানে রিভিউ নিজেরটা নিজেই দেখা হয়, আর রিভিশন অবশ্যই উচ্চ আদালতে যেতে হবে। তার মানে হয় জেলা জজ অথবা হাইকোর্টে যেতে হয় রিভিশনের জন্য। 114 ধারা ও 147 আদেশে রিভিউ এর কথা বলা হয়েছে, আর 115 ধারায় রিভিশনের কথা বলা হয়েছে। রিভিশনের জন্য আলাদা কোনো অর্ডার বা আদেশ নাই। হেতুবাদসমূহ, কোন কোন গ্রাউন্ডসে রিভিউ করা যাবে এবং কোন কোন গ্রাউন্ডসে রিভিশন করা যাবে সেটা এখানে বলা হচ্ছে হচ্ছে আদেশ 47(1) এবং 114। যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে কিন্তু কোনো আপিল করা হয়নি, সেখানে রিভিউ করা যায়। আর যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি নেই, সেখানেও রিভিউ করা যায়। স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত এর রেফারেন্স এ প্রদত্ত কোনো সিদ্ধান্ত যদি দেয়, সেটার বিরুদ্ধেও রিভিউ করা যায়। আর 115-তে বলছে রিভিশনের ক্ষেত্রে অন্যদিকে রিভিশন করা যাবে যদি যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধানে, মানে আপিল করা যায় না সেখানে রিভিশন করা যায়, আর আপিল করা গেলে সেখানে কিন্তু রিভিশন করা যায় না। নিম্ন আদালত আইনগত ভুল করার কারণে ডিক্রি বা আদেশের ভুল হয়েছে, এই অজুহাতে, এই গ্রাউন্ডসে, এই পয়েন্টে রিভিশন করা যায়। উক্ত ভুলের কারণে ন্যায় বিচার ব্যর্থ হলে বা ব্যাহত হলে রিভিশন করা যায়। এখতিয়ার সম্পন্ন আদালত, তাহলে রিভিউ আদেশ বা ডিক্রি প্রদানকারী আদালতই করে থাকেন, আর অন্যদিকে হাইকোর্ট বা জেলা জজ রিভিশন করে থাকেন, মানে উচ্চ আদালতে সবসময় রিভিউ হয়। তা আমাদের মেয়াদ 90 দিন।
রিভিউর ক্ষেত্রে সবসময় 90 দিন, জেলা জজ বা হাইকোর্ট যেখানে হোক না কেন। আর হাইকোর্ট বিভাগে 90 দিনের মধ্যে রিভিশন করতে হয়, আর জেলা জজে হলে 30 দিন। একটু পার্থক্য আছে। আমলে গ্রহণ: শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে আদালত রিভিউ আবেদন করতে পারে। স্ব উদ্যোগে আদালতের এমন আবেদন শুনানি করার কোনো সুযোগ নেই। তার মানে সিভিল কোর্ট যদি হয়, সেক্ষেত্রে নিজ উদ্যোগে রিভিউ করতে পারে না। সংক্ষুব্ধ পক্ষ যদি আবেদন করে সেক্ষেত্রে রিভিউ হবে। অন্যদিকে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে ও স্ব উদ্যোগে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে হাইকোর্ট কিন্তু নিজেও রিভিশন ক্ষমতা নিজে থেকে প্রয়োগ করতে পারবে কোনো মামলা যদি তার আহ, দৃষ্টিগোচরে আসে, জুডিশিয়াল নোটিশে আসে সেক্ষেত্রে। আর আমরা জানি যে আদালতের নিজে থেকে রিভিশন করার একটা জায়গা আছে। কোনটা সেখানে কে বলতে পারবেন যে কোন আদালত সউদ্যোগে রিভিউ করতে পারে? কোন আদালত নিজ থেকে রিভিউ করতে পারে? কোন আইনে আমরা পড়েছি? কে বলবেন? হ্যাঁ, কামরুল হাসান পারভেজ ভাই বলেন। যে এটা ওই বার কাউন্সিল ট্রাইব্যুনালে। হ্যাঁ, বার কাউন্সিল ট্রাইব্যুনাল যদি কোনো আদেশ দেয় তাহলে তিনি নিজে থেকে রিভিউ করতে পারেন, অথবা আবেদন ক্রমে। তাহলে একটু পার্থক্য, তাহলে একটা কানেকশন তৈরি হলো, তাই প্রশ্নটা করলাম, মাথায় আসলো। এইভাবে আপনাদেরকে ভাবতে হবে। তাহলে যেখানে যেখানে রিভিউ আছে সবগুলোই আপনি এক জায়গায় চলে আসবে। ভবিষ্যতে আমার মানে নেক্সট ইয়ারের নোটটা হয়তো বা এরকম আসবে যে এরকম কানেকশন যেখানে যেখানে আছে, কানেকশনের উপরে কিছু চার্ট তৈরি করছি আমি, যেটা নেক্সট এমসিকিউ ব্যাচের যারা আছে তারা পাবে। যদি আগে তৈরি হয় আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করব শেষের দিকে পিডিএফ আকারে। তো ধন্যবাদ কারমুল হাসান ভাই। এবার প্রতিকার, অর্থাৎ রিভিউ আবেদন মঞ্জুর করে প্রদত্ত আদেশ একটি আপিল যোগ্য আদেশ। কেউ যদি রিভিউ আবেদন করে, রিভিউয়ের যে সিদ্ধান্ত আসলো এটার বিরুদ্ধে যদি কেউ যেতে চায় তাহলে আপিল করা যাবে। তার মানে রিভিউয়ে যদি রিভিউ মঞ্জুর হয় বা না মঞ্জুর হয়, এটার বিরুদ্ধে আপিল করা যাবে। অন্যদিকে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে প্রদত্ত আদেশ একটি আপিল অযোগ্য আদেশ। তবে উক্ত ক্ষেত্রে দ্বিতীয় রিভিশন দায়ের করার সুযোগ আছে। সিভিলে দ্বিতীয় রিভিশন করা যায়। সিভিলের ক্ষেত্রে দ্বিতীয় রিভিশন করা যায়, তার মানে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে জেলা জজ বা হাইকোর্ট বিভাগ একটা সিদ্ধান্ত দিয়েছেন, এটার বিরুদ্ধে আবার সেকেন্ড রিভিউ করা যাবে। জেলা জজের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া যাবে, হাইকোর্টের বিরুদ্ধে যাওয়া যাবে হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে রিভিউ নিয়ে। তার মানে সেকেন্ড রিভিউ এর বিধান আছে। কোন মোকদ্দমা রিমান্ডে প্রেরণ, এটা ক্ষতে ছিল। ক্ষয় প্রশ্নটা আমরা দেখে আসি আবারও। কি পরিস্থিতিতে আপিল আদালতে একটি মামলা পুনর্শুনারির জন্য বিচারিক আদালতে পেমেন্ট করবেন বা রিমান্ড করতে পারবেন? এক্ষেত্রে বিচারিক আদালতের করণীয় কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। এবং গয়ে কি আছে? একটি আপিলে আপিল আদালত দেখেন যে বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ কিন্তু আপিলটি নিষ্পত্তির জন্য নথিতে পর্যাপ্ত সাক্ষ্য আছে। এক্ষেত্রে আপিল নিষ্পত্তির জন্য আপিল আদালতের করণীয় কি এবং উক্ত আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে? সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। আমরা আপিল আদালতের ক্ষমতা পড়লাম, ওর মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলোরই একটু উপস্থাপন করতে হবে সামান্য পরিবর্তন করে, একটু সাইজ করে নিতে হবে আর কি, এই প্রশ্নের সাথে ম্যাচ করানোর জন্য। ধারা 107, আপিল আদালতকে কোনো মোকদ্দমা বিচারিক আদালতে পুনর্প্রেরণ বা রিমান্ড করার ক্ষমতা প্রদান করেছে এবং অত্র ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে অত্র কার্যবিধির আদেশ 41 বিধি 23। 107-এ হচ্ছে আদালতকে ক্ষমতা দিল রিমান্ডে প্রেরণের জন্য। কিভাবে রিমান্ডে প্রেরণ করতে হবে সেটার পদ্ধতি জানতে হলে আমাদের আদেশ 41-এর বিধি 23-এ যেতে হবে। আবারও বলছি, ধারাতে দিয়েছে ক্ষমতা, কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছে হচ্ছে আদেশে। এ বর্ণিত বিধান মোতাবেক আপিল আদালত কার্যাবলী পরিচালনা করবেন। নিম্নলিখিত শর্ত সাপেক্ষে আপিল আদালত কোন মোকদ্দমা বিচারিক আদালতে পুনঃপ্রেরণ করতে পারবেন। কি কি? 107 এবং আদেশ 41-23 অনুসারে। বিচারিক আদালত মোকদ্দমাটি প্রাথমিক প্রশ্নে নিষ্পত্তি করেছে, বিচারিক আদালত মোকদ্দমাটি পূর্ণাঙ্গ রূপে নিষ্পত্তি করেছে, আপিল আদালত বিচারিক আদালতের ডিক্রি বাতিল করেছে, যে ক্ষেত্রে মোকদ্দমার ঘটনা ও প্রেক্ষাপট বিবেচনায় পুনর্প্রেরণ করা যায় না সেক্ষেত্রে মোকদ্দমার
পক্ষগণের সম্মতিতে পূরণ পূরণ করা যেতে পারে। মানে আদালত দেখছে যাবে না, কিন্তু উভয় পক্ষ, বাদী বিবাদী উভয় পক্ষই চাচ্ছে যে আবার এই মামলার বিচারের জন্য পূরণ প্রেরণ করা হোক, সেক্ষেত্রে আদালত দিতেও পারেন। উপরোক্ত বিধি মোতাবেক আপিল আদালতের মোকদ্দমা বিচারিক আদালতে পূরণ প্রেরণ করার ক্ষমতা প্রয়োগে বাধাগ্রস্ত হলে 151 ধারার সহজাত ক্ষমতা প্রয়োগ করে আদালত উক্ত পরিস্থিতিতে কোনো মোকদ্দমা বিচারিক আদালতে পূরণ প্রেরণ করতে পারবেন। 151 কেন আসলো? কারণ 107 এবং 41 এর 23 এই জায়গায় যে চারটা পয়েন্ট আমরা পড়লাম, এই চারটা পয়েন্টের সাথে যদি ম্যাচ না করে, মানে এই চারটা পয়েন্ট ব্যবহার করে 107 ধারার এগুলো ব্যবহার করে যদি আদালত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আদালতের আরেকটা লম্বা হাত আছে, অদৃশ্য হাত। সেটা কি? সহজাত ক্ষমতা 151 ধারা ব্যবহার করেও তিনি করতে পারেন। তাহলে আদালতকে এটা বলা যাবে না এটা কেন আপনি করলেন, এটা তো আপনি 107-এ নাই বা আদেশ 41-এ নাই। তখন আদালত বলবে আমার 151 ধারায় সহজাত ক্ষমতা আছে, সেই ক্ষমতা ব্যবহার করে আমি করতে পারি। পুনর্প্রেরণ মোকদ্দমার ক্ষেত্রে বিচারিক আদালতের করণীয় কি? এবার মামলা উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে চলে আসছে, রিমান্ডে। এবার একই মামলা আবার আদালত কি করতে হবে? বিচার করতে হবে। এখানে পয়েন্ট দেওয়া হয়েছে, পয়েন্টগুলো পড়ে নেবেন। 8টা পয়েন্ট, 9টা পয়েন্ট, খুবই সংক্ষিপ্ত এবং সহজভাবে করা হয়েছে। আপিল নিষ্পত্তির জন্য আপিল আদালতের করণীয় কি? আদেশ 41-24 আছে, এর আগে রিমান্ডের জন্য 23, আর 24 হচ্ছে আপিল আদালতই সবকিছু করবে, রিমান্ডের পাঠাবে না। এই ক্ষেত্রে নথিতে পর্যাপ্ত প্রমাণাদি থাকে, যে ক্ষেত্রে মানে যথেষ্ট এনাফ এভিডেন্স আছে, এবং তা আপিল আদালতকে রায় ঘোষণার জন্য সমর্থ করতে যথেষ্ট। মানে আপিল আদালত চাইলে এটার উপর ভিত্তি করে রায় দিয়ে দিতে পারেন, জাজমেন্ট দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপিল আদালত প্রয়োজন হলে বিচার্য বিষয় পুনর্গঠন পূর্বক, মানে বিচার্য বিষয় বা ইস্যু গঠনে যদি কোনো ইস্যু থাকে বা সমস্যা থাকে, সেক্ষেত্রে আদালত সেই ইস্যুটাকে কি করবে? মডিফাই করবেন, কাস্টমাইজ করবেন, সংশোধন করবেন। করার পরে সে অনুসারে তিনি কি করবেন? ওই এভিডেন্স যেগুলো আছে, ডকুমেন্টারি এভিডেন্স, ওরাল এভিডেন্স, মানে জবানবন্দি জেরা, সেগুলো বিবেচনায় নিয়ে রায় দিয়ে দিবেন, অর্থাৎ চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন। অতএব বিচারিক আদালতে ত্রুটিপূর্ণ রায়টি, বিচারিক আদালত বলতে যে আদালতে বিচার হয়ে আপিল আদালতে এসেছে, অর্থাৎ নিম্ন আদালতের কথা বলা হচ্ছে। ট্রায়াল কোর্ট, ইংরেজিতে হচ্ছে ট্রায়াল কোর্ট। তাহলে ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট আছে সেটাকে অ্যামেন্ড করতে পারবেন অ্যাপিল কোর্ট। এটি সংশোধনের মাধ্যমে নথিতে বিদ্যমান পর্যাপ্ত সাক্ষ্য পর্যালোচনা করে আপিল আদালত আপিলটি নিষ্পত্তি করবেন। এক্ষেত্রে প্রয়োজন হলে বিচার্য বিষয় পুনর্গঠন পূর্বক আপিল আদালত মোকদ্দমাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন। এবার আমরা পড়ব ইনহেরেন্ট পাওয়ার। আমরা দেখেছি যে ফৌজদারি আদালতের শুধুমাত্র হাইকোর্টের বিভাগের ইনহেরেন্ট পাওয়ার আছে, কিন্তু সিভিল কোর্টের সবগুলো দেওয়ানি আদালতেরই, ছোট বড় মাঝারি, সবারই ইনহেরেন্ট পাওয়ার আছে। দেওয়ানি আদালতের সহজতা ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নটা নানান ভাবে আসতে পারে। আমি ফাইনাল টাচ নোটে অথবা অথবা দিয়ে যতগুলো অথবা আছে, মানে এই প্রশ্নের যত চেহারা আছে সবগুলো আপনাদের কাছে প্রকাশ করে দিয়েছি, নোট পেলেই দেখতে পাবেন। এখন প্রশ্ন কত কত ভাবে আসতে পারে সেটা ফাইনাল টাচ নোটে ঠিক আছে, কিন্তু উত্তর একই, সামান্য পরিবর্তন হতে পারে। যেমন প্রশ্ন যদি ক খ যুক্ত করে আসে, উত্তরে কখনই আসতে হবে, আর উত্তরে যদি কখন না রাখে রহিম করিম, তাহলে উত্তরে রহিম করিম আনতে হবে। এই পার্থক্যটুকু আপনি বুঝতে হবে। মানে মনে করেন যে আপনি একটা রান্না করতে পারেন, সেই রান্নাতে যদি একটু পার্থক্য করতে বলা হয়, সেই ক্ষেত্রে আপনাকে সে পার্থক্যটা করতে পারতে হবে। যেমন মনে করেন যে আপনি দরখাস্ত লিখতে পারেন, বাদী পক্ষে সময়ের প্রার্থনা লিখতে পারেন, এখন আপনাকে বলা হলো বিবাদী পক্ষে সময়ের প্রার্থনা লিখেন। তাহলে এইটা তো খুব কঠিন কিছু না, যেখানে যেখানে বাদী আছে সেখানে সেখানে বিবাদী বিবাদী বিবাদী, বাদীর আগে রস্বইকার দিয়ে দিলেই হয়ে গেল বিবাদী। তাহলে দরখাস্তটা চেঞ্জ হয়ে গেল। তার মানে যেখানে যেখানে বাদী সেখানে সেখানে বিবাদী দিয়ে দিলেই তো উত্তর হয়ে গেল। এই যে এই যে লজিক্যাল যে চেঞ্জ, এই চেঞ্জটা করতে পারতে হবে। এই উদাহরণটা এই কারণেই দিলাম যে প্রশ্ন নানান ভাবে আসতে পারে, প্রশ্ন ওয়াইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোশ্চেন ইউর আনসার শুড বি মডিফাইড, তাহলে আপনাদের উত্তর সঠিক হবে।
প্রশ্নে রহিম এসেছে, উত্তরে আপনাকে রহিম দিতে হবে। প্রশ্নে আদালতের নাম এসেছে, ড্রাফটিং এ আদালতের নাম সেটাই রাখতে হবে। আপনি তখন নিজের এলাকার আপনার পছন্দসই আদালতের নাম দিলে হবে না। আশা করি বোঝাতে পারলাম। ইনহেরেন্ট পাওয়ার সম্পর্কে আদালত ন্যায় বিচারের স্বার্থের প্রাসঙ্গিকতায় দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি আদালতের একটি অলিখিত ক্ষমতা যা প্রয়োগের মাধ্যমে আদালত ন্যায় বিচার নিশ্চিত করতে সচেষ্ট হন। অলিখিত এই কারণে বলা হচ্ছে কারণ 151 ধারায় খুব বেশি কথা লেখা নেই। 151 ধারায় কি লেখা আছে? নাথিং ইন দিস কোড শ্যাল বি deemed to limit or otherwise affect the inherent power of the court to make such orders as may be necessary for the ends of justice or to prevent abuse of process of the court। তাহলে জাস্ট দুইটা পয়েন্ট কথা বলা হয়েছে ইনহেরেন্ট পাওয়ার নিয়ে, যে নেসেসারি ফর দ্য এন্ডস অফ জাস্টিস মানে ন্যায় বিচারের স্বার্থে যেটা যেটা দরকার সেইটা, আর কি, অথবা টু প্রিভেন্ট অ্যাবিউস অফ প্রসেস অফ দ্য কোর্ট আদালতের যে কার্যক্রমের অপব্যবহার, এবং ন্যায় বিচারের স্বার্থে যা যা দরকার, এই দুইটা পয়েন্টে যা খুশি তাই করতে পারে। তাহলে এখানে ইনহেরেন্ট পাওয়ারটা কি এটা কি বলা থাকলো? ইনহেরেন্ট পাওয়ার মানে কি কি করতে পারবে সেটা বলা নাই, কিন্তু কিসের জন্য ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করতে পারবে সেটা বলা আছে। মনে করেন রোগের নাম আছে কিন্তু ঔষধের নাম নাই, ব্যাপারটা এরকম যে জ্বর হয়েছে, কি কি ওষুধ খাওয়া যাবে, আপনি অ্যালোপ্যাথি খাবেন না হোমিওপ্যাথি খাবেন, না আয়ুর্বেদিক খাবেন বা ইউনানি খাবেন, কয়েক প্রকারের ওষুধ আছে, অথবা কিছুই খাবেন না, জাস্ট কিছু নিয়ম কানুন মেনে চলবেন, তাহলেও হয়ে যাবে। আপনি জ্বর হয়েছে যদি 1 গ্লাস লেবু শরবত খান, সেখানে ভিটামিন সি আছে, এটাও আপনার কিন্তু অনেকটা ছোটখাটো জ্বর সারিয়ে তুলতে পারে। এটা একটা আয়ুর্বেদিক ঔষধ। আয়ুর্বেদিক এই কারণে কারণ লেবু একটা কি ঔষধি গুণ আছে, সেই কারণে। তো এই যে রোগের নাম আছে জ্বর, কিন্তু এটার ঔষধ কি হবে এটা বলা নাই। যেটা প্রয়োজন মনে করবে, যেটা প্রয়োজনে মনে করবে আদালত সেটাই করবে। তাই এই কারণে এটা অলিখিত ক্ষমতা বলা হচ্ছে। এই পয়েন্টে কেউ যদি কথা বলতে চান যে এটা কেন অলিখিত, বুঝতে পেরেছেন কিনা? মানে এই করতে পারবে, কখন করতে পারবে সেটা বলা আছে, কিন্তু কি কি করতে পারবে সেটা বলা নাই। অর্থাৎ ইনহেরেন্ট পাওয়ারটা স্পেসিফিক বা সুনির্দিষ্ট করা নাই, এই কারণে এটাকে অলিখিত বলছি আমি। এখানে আদালতের সহজাত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ারের সংজ্ঞা দিয়েছে এখানে। ন্যায় বিচার নিশ্চিত করতেই করতেই আইন ও আদালতের সৃষ্টি, প্রচলিত সাধারণ আইনে বিচার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় ন্যায় বিচার ব্যাহত হচ্ছে এবং বিকল্প ন্যায়সঙ্গত প্রতিকার দেওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আদালতের দায়িত্ব হচ্ছে সাধারণ আইনের বিধিমালা অগ্রাহ্য করে ন্যায় বিচার নিশ্চিত করতে যে কোনো আদেশ প্রদান করা। আর এটা করা হয় আদালতের সহজাত ক্ষমতার প্রয়োগের মাধ্যমেই। এই হচ্ছে সহজাত ক্ষমতার কনসেপ্টটা ক্লিয়ার করেছে এই জায়গায়। এরপরে 151 ধারার বিশ্লেষণ। বিশ্লেষণে কি বলছি? আদালতকে নতুন কোনো ক্ষমতা প্রদান করেনি 151 ধারা। এই ধারা শুধুমাত্র আদালতের সহজাত ক্ষমতাকে সুরক্ষিত করেছে। মানে আদালতকে একটা অদৃশ্য ক্ষমতা দিয়েছে, প্রয়োজন হলে ব্যবহার করবেন, কিন্তু যেখানে স্পষ্ট বিধান আছে প্রয়োজন নাই সেখানেও ব্যবহার করতে পারবেন না। মানে আপনার জ্বর হয়নি, আপনার কি প্যারাসিটামল খাওয়ার দরকার আছে? দরকার নাই। তার মানে রোগ হলে আপনাকে ওষুধ খেতে হবে, রোগ নাই ওষুধ খাওয়ার দরকার নাই, মানে 151 ধারার দরকার নাই। যেদিন আদালতের সৃষ্টি সেদিন থেকেই উক্ত আদালতের সহজাত ক্ষমতা সৃষ্টি। সহজাত বলতে জন্মগত ক্ষমতা, মানে ভাই বোন, আদালত সৃষ্টির সঙ্গে সঙ্গে এটা পেয়ে যায় আদালত, তাই এটা সহজাত ক্ষমতা বলা হচ্ছে, ইনহেরেন্ট পাওয়ার বলা হচ্ছে। আদালতের সহজাত ক্ষমতার কোনো আহ, উৎস কোনো ক্রমেই সিআরপিসির 51 ধারা নয়। তার মানে এখানে সিআরপিসি তে সহজাত ক্ষমতার কথা উল্লেখ করছে এবং কোন কোন ক্ষেত্রে করতে পারবে সেটা বলা হচ্ছে, কিন্তু 151 ধারা কখনো সহজাত ক্ষমতার উৎস বর্ণনা করে না, মানে কি কি আছে সেটা বলে দেয় না। মানে 151 ধারাতে প্রেসক্রিপশন দেওয়া নাই কোন কোন ঔষধ খেতে হবে। তাহলে প্রেসক্রিপশনটা কি? প্রেসক্রিপশন হচ্ছে যখন প্রয়োজন হবে আদালত তখন সেটা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে প্রেসক্রিপশন, অলিখিত।
বাকিগুলো পড়ে নেবেন, আপনারা কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে মেসেজ করবেন, আমি বুঝিয়ে দেব। আদালতের সহজাত ক্ষমতার প্রকৃতি, নেচার অফ দ্য ইনহেরেন্ট পাওয়ার কেমন। বাংলাদেশের উচ্চ আদালতের কোনো রায় পাওয়া যায় না এটা নিয়ে, তবে ভারতীয় দুই একটা মামলার রায়ে আদালতের সহজাত ক্ষমতা প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে পাদম সেন বনাম দি স্টেট অফ ইউপি। ইউপি মানে উত্তর প্রদেশ। এআইআর, অল ইন্ডিয়া রিপোর্ট, এক 1961, এসসি মানে সুপ্রিম কোর্ট, 218 পৃষ্ঠায়। এই মামলার রায়ে বলা হয়েছে যে দেওয়ানি কার্যবিধিতে আদালতকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সজাত ক্ষমতা হচ্ছে সেই ক্ষমতার অতিরিক্ত একটি ক্ষমতা। তাহলে দেওয়ানি কার্যবিধিতে আদালতকে একটা জেনারেল পাওয়ার দেওয়া হয়েছে, কারণ এটা একটা জেনারেল কোর্ট। আর ইনহেরেন্ট পাওয়ার হচ্ছে এটার অতিরিক্ত অ্যাডিশনাল একটা জুরিসডিকশন বা পাওয়ার। এই ক্ষমতা বিধিতে প্রদত্ত ক্ষমতার পরিপূরক এবং আদালত স্বাধীনভাবে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। 151 ধারায় উল্লেখিত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য, তাহলে 151 ধারায় শুধুমাত্র উদ্দেশ্য দেওয়া আছে। যখন এই ক্ষমতা প্রয়োগ কোনোভাবেই দেওয়ানি কার্যবিধির কোনো বিধির সাথে সাংঘর্ষিক না হয়, তবে হ্যাঁ, 151 ধারায় আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না, আদালত একেবারে স্বেচ্ছাচারী হতে পারবে না। আহ, কার্যবিধিতে বলা আছে, যেমন অ্যামেন্ডমেন্ট হলো যে 4 বার এবং 3 বার, 7 বার টাইম পিটিশন মঞ্জুর করা যাবে। ইনি 20 বার, 30 বার, 100 বার টাইম পিটিশন মঞ্জুর করছেন, অথবা তিনি 4 বারও দিচ্ছেন না, একবারে বেশি মঞ্জুরি করবেন না। তাহলে বলা হলে এটা আমার সহজাত ক্ষমতা, আমি করতে পারি, এটা করা যাবে না। কারণ যেটা আইনে স্পষ্ট বলা আছে, সেখানে আইন দিয়েই সমাধান করতে হবে। ইনহারেন্ট পাওয়ার হচ্ছে অতিরিক্ত ক্ষমতা, এটা রিজার্ভে থাকবে, এইটা প্রয়োজনে ব্যবহার হবে। অথবা আইনসভার আইনভার ইচ্ছার সাথে বিরুদ্ধপূর্ণ না হয়। আদালতের সহজাত ক্ষমতা একটি স্বেচ্ছাধীন ক্ষমতা, অর্থাৎ ডিসক্রিশনারি পাওয়ার। এই ক্ষমতা প্রয়োগ করার সকল উপাদান বিদ্যমান থাকা সত্ত্বেও আদালত এই ক্ষমতা প্রয়োগ নাও করতে পারে, কারণ আদালতের ইচ্ছা। আদালতের সহজাত ক্ষমতা থাকার যৌক্তিকতা, কেন থাকতে হবে সহজাত ক্ষমতা, সেটা এখানে বলা আছে। আদালতের সহজাত ক্ষমতার প্রয়োগের ক্ষেত্রসমূহ কোন কোন ক্ষেত্রে করতে পারে। 151 ধারায় পাই আমরা দুইটা ক্ষেত্রে, কিন্তু সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি আরো কিছু পয়েন্ট আসে। একত্রে মামলা গ্রহণ করার আদেশ প্রদান করা, দুইটা মামলা হয়েছে, এই দুইটা মামলা একসাথে বিচার করতে পারে। কাউন্টার মামলা যদি হয়, ন্যায় বিচারের স্বার্থে আদালত নিজ প্রদত্ত আদেশ স্থগিত রাখতে পারে। পাল্টা মামলা নিবারণের আদেশ দিতে পারে। কোনো মামলা পুনর্জীবিত করার আদেশ প্রদান করতে পারে যা পূর্বে একই আদালত কর্তৃক খারিজ করা হয়েছিল। তৃতীয় পক্ষের কোনো মামলার পক্ষ হওয়ার আবেদন গ্রহণ করতে পারে, মানে মামলায় বাদী বিবাদী আসছে, থার্ড পার্টি চলে আসতে পারে মামলায়, মানে ত্রিপক্ষ হয়ে যেতে পারে। অবৈধ আদেশ বাতিল বা প্রত্যাহার করারও আদেশ প্রদান করতে পারে। ধারা 11 আওতায় পড়ে না সে সকল মামলার ক্ষেত্রেও রেস জুডিকাটা নীতি প্রয়োগ করতে পারে, মানে রেস জুডিকাটা 11 ধারায় আছে। 11 ধারার রেস জুডিকাটা নিয়ে যাহাই থাকুক না কেন, তাহার বাইরে গিয়েও আদালত 151 ধারায় রেস জুডিকাটা, মানে এই মামলা রেস জুডিকাটার মধ্যে পড়ছে না, তারপরেও উনি রেস জুডিকাটায় ফেলতে পারেন। মানে আবার বিচার করবেন না, আগে তো একটা মামলা হয়েছে, আবার কেন করব। এখন আইনজীবী যতই যুক্তি দেখাক যে স্যার এটা তো 11 ধারার মধ্যে পড়ছে না, এটা রেস জুডিকাটা হয় না, তারপরেও 151 ধারার ক্ষমতা বলে তিনি পরের মামলাটা খারিজ করে দিতে পারেন। 144 ধারা বিধান ব্যতি রেখে পুনরুদ্ধার গ্রহণ করতে পারেন। 144 ধারায় আছে কি, রিভাইভ করতে পারেন মামলা, পুনরুদ্ধার করতে পারেন। তো এটাতে যে বিধান আছে, তার বাইরে গিয়েও অতিরিক্ত ক্ষমতা হিসাবে 151 ধারার সহজাত ক্ষমতা ব্যবহার করে কিন্তু তিনি এই মামলা পুনরুদ্ধার করতে পারবেন, মানে মৃত মামলাকে জীবিত করতে পারবেন। এছাড়াও আরো অনেক ক্ষেত্রে আদালত ন্যায় বিচারের স্বার্থে ও আদালতের কার্যপ্রণালী রোধ করার জন্য সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। মানে শেষ পর্যন্ত একটা পয়েন্ট দিয়ে দিলাম, কনক্লুশন। এখানে দেখেন যেসব ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যায় না, কেসেস হোয়ার ইনহেরেন্ট পাওয়ার ক্যান নট বি এক্সারসাইজ। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট দিয়েছি আমি। এখন ইনহেরেন্ট পাওয়ার যদি একটা হলিস্টিক প্রশ্ন বা একটা কমপ্লিট প্রশ্ন আসে 10 নম্বরের, তাহলে আপনার সবগুলোই লিখতে হবে, আমি তা বলছি না। এখান থেকে কমিয়ে কমিয়ে লিখবেন, কারণ অনেক বড় প্রশ্ন দিয়েছি। মানে A to Z আমার কাছে ইনহেরেন্ট পাওয়ার নিয়ে যত তথ্য ছিল
প্রায় সব তথ্য এখানে দিয়েছি। তো এখানে দেখেন অনেক পয়েন্ট আউট করে প্রশ্ন করেছি, কিছু পয়েন্ট আপনি বা তো পুরো পয়েন্ট আপনি না দিতেও পারেন। আপনার ক্যাপাসিটি অনুসারে আপনার হ্যান্ডরাইটিং স্পিড এবং আপনার ক্যাপাসিটি আপনি মনে রাখতে পারছেন কতটুকু, তার উপর ডিপেন্ড করে এই প্রশ্ন আসলে আপনি উত্তর লিখবেন। পরীক্ষার হলে সিদ্ধান্ত নেবেন আমি কতটুকু লিখবো আর কোন কোন পয়েন্ট লিখবো, কোন কোন পয়েন্ট বাদ দিব, এটা নিজ দায়িত্বে করে নেবেন। আমার পরীক্ষার খাতায় যে মানে আমি তো পরীক্ষা নিবই আগামীকালকে, সেই ক্ষেত্রে আপনি এই প্রশ্নটা দিলে কতটুকু লিখবেন আমি দেখবো, তখন আমি মূল্যায়ন করে দিব। ফাইনাল টাচ নোট দেওয়ার আগে আপনাদের কোনো খাতায় আমি দেখে দিতে পারবো না। ফাইনাল টাচ নোট দিব আর তারপরে আপনাদেরকে হয়তো বা 3-4 তারিখে এই যে পেন্ডিং খাতাগুলো আমি রেজাল্ট সহ দিব। কারণ ফাইনাল টাচ নোটটা দেওয়াই আগে জরুরি। কারণ ঈদের যদি ছুটি হয়ে যায় কুরিয়ার, সেক্ষেত্রে তো ঈদের আগে পাঠাতে পারবো না। তাই কুরিয়ারের আগে অন্তত আমার স্টুডেন্টদেরকে তো পাঠাতে হবে। গতবার ফাইনাল টাচ নোট নেওয়ার জন্য নওগাঁ থেকে কয়েকজন চলে আসছেন, কুষ্টিয়া থেকে কয়েকজন চলে আসছেন সরাসরি, যে স্যার কুরিয়ারে পাঠাতে হবে না, ডিরেক্ট এসে নিয়ে যাচ্ছি, আপনার সাথে দেখা করব আর নিয়ে যাব। তো এবার মনে হয় ঈদের মধ্যে সেটাও হবে। যেহেতু ছুটি পড়ে যাবে, অনেকেই চলে আসবে ভিন্ন জেলা থেকে। আচ্ছা, তো এখানে দেখেন যে কোন কোন ক্ষেত্রে করা যায় না, এখানেও 5টা পয়েন্ট দিয়েছি এবং শেষে একটা টার্মিনাল স্টেটমেন্ট দিয়েছি। পরিশেষে আমরা বলতে পারি যে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের বিষয়টি বেশ জটিল। উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত রয়েছে যেখানে বলা হয়েছে যে যেখানে প্রতিকার পাওয়ার বিধান আইনে রয়েছে সেখানে আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। আবার অনেক রায়ে বলা হয়েছে যে আইনের প্রতিকার পাওয়ার নির্দিষ্ট বিধান থাকা সত্ত্বেও আদালত অন্তর্নিহিত ক্ষমতা বলে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার দিতে পারেন। এই দুইটা পয়েন্ট সাংঘর্ষিক, মানে একটা আরেকটার বিপরীত। বলা হচ্ছে আইনে যা আছে তার তার মধ্যেই থাকতে হবে, আবার বলছে আইনের বাইরে যে উত্তর দিতে মানে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন, মানে এখানে মামলার পরিস্থিতি বলে দিবে কোনটা করতে পারবেন তাই কোনটা করতে পারবেন না। তাই এই উপসংহারটা কিন্তু কনফিউশন সৃষ্টি করে। মানে আদালত কখন কি করবে সেটা মামলার পরিস্থিতি বলে দিবে। বলেন আজকের ক্লাস থেকে কারো কোনো সমস্যা আছে কিনা? থাকলে দ্রুত লাইনে আসেন, হাত উত্তোলন করেন। আশা করি সমস্যা থাকার কথা না, আপনারা যেহেতু পড়েছেন। এছাড়াও এগুলোর পরে আগের ভিডিও আছে,